পিরিয়ডের রক্তে মাখামাখি ছোঁয়ার সাদা পায়জামা, তলপেটে হালকা ব্যথা এবং পায়জামা কিছুটা ভেজা অনুভব করতেই বিয়ে বাড়ির এক কোণে গিয়ে একটু সাইডে সবার আড়ালে দাঁড়িয়ে আছে ছোঁয়া, যাতে কেউ এই অপ্রস্তুত অবস্থায় ওকে না দেখে। পুরো বিয়ে বাড়ি জমজমাট, কি করবে বুঝতে পারছে না ছোঁয়া। অন্যদিকে সব বন্ধু বান্ধব ছোঁয়াকে খুঁজতে খুঁজতে হয়রান। আর ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড সাহারার বিয়ে, ছোঁয়া সব বন্ধুদের সাথেই ছিল। হঠাৎ এমন বিব্রতকর পরিস্থিতি অনুভব করে সবার আড়ালে লুকালো, কারণ ছোঁয়া সাদা পায়জামা পরিধান করেছে এবং সে জানে সাদা পায়জামায় খুব স্পষ্টভাবে সব ফুটে উঠবে। ছোঁয়া একবার ভাবলো ওর বান্ধবীদের কল করে ডাকবে, কিন্তু আজ সবাই ফোন সাইলেন্ট করে রেখেছে, যাতে তাদের আনন্দে কেউ ডিস্টার্ব করতে না পারে। আর এই কারণেই ছোঁয়া চেয়েও কল দিতে পারছে না। আর ওর বন্ধুরাও একই চিন্তা থেকে ওকে কল করেনি। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছোঁয়া বেশ বিরক্ত হয়ে নিজের কপাল নিজেই থাপড়াচ্ছে। বিয়ে বাড়ির হই হুল্লোড় শুনে ছোঁয়া বুঝতে পারল বরযাত্রী চলে এসেছে। রাগে দুঃখে ছোঁয়া প্রায় কেঁদেই ফেলে। ছোঁয়া আর না পেরে কল দেয় ওর সব বন্ধু বান্ধবীদের, কিন্তু কল রিসিভ করেনি কেউ, কারণ সবার ফোন সাইলেন্ট আর হাতে ফোন কেউ রাখেনি। ছেলে ফ্রেন্ডদের ফোন ও মেয়ে ফ্রেন্ডদের ব্যাগে। বিয়ে পড়ানো শেষ, ছোঁয়া সব লক্ষ্য করছে আড়াল থেকে। বিয়ে বাড়িতে প্রচুর শব্দ থাকায় ওর গলার স্বর কারো কর্ণকুহরে পৌঁছায় না। এবার ছোঁয়া সত্যি সত্যি কেঁদে দিল। এত কষ্ট করে বাসা থেকে বালা দুটো চুরি করে এনেছে, অথচ যে বিয়ের অনুষ্ঠানের জন্য এত পরিশ্রম, সেই বিয়েই কিনা সে অ্যাটেন্ড করতে পারল না। ছোঁয়ার পেটের ব্যথাও তীব্র হচ্ছে। ছোঁয়া, তুই এখানে? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ছোঁয়া ভীষণ রকম ভয় পেয়ে যায়। এটা যে ওর জ্যাঠাতো ভাই শুভ্রর কণ্ঠ। শুভ্র যদি ওর হাতে এই বালা দুটো দেখে, তবে এখনই ছিনিয়ে নিয়ে নিবে। তাই ছোঁয়া হাত থেকে বালাগুলো খুলে ব্যাগে ভরে নিয়ে তারপর ধীরে ধীরে শুভ্রর দিকে তাকায়। শুভ্র কঠিন কণ্ঠে বলে, বালাগুলো আগেই দেখেছি আমি, এত ঢং করে লুকাতে হবে না আর। আমার ভবিষ্যৎ বউয়ের বালা চুরি করে পড়তে তো লজ্জা লাগে না? ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর ভাবছে শুভ্র এখানে কি করছে। আর মনে মনে বলে, হোহ, তোমার ভবিষ্যৎ বউ তো আমিই হব। ছোঁয়ার ভাবনায় ছাদ পড়ে শুভ্র চেঁচানিতে। শুভ্র চেঁচিয়ে বলে, এখানে কি করছিস তুই? আমার বান্ধবী সাহারার বিয়াস, তাই সব বন্ধুদের সাথে এসেছি। তাহলে একা একা এই কোণায় এসে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এমনি আমতা আমতা করে বলে ছোঁয়া। ছোঁয়ার মুখ দেখে শুভ্রর মনে হচ্ছে ছোঁয়া কিছু একটা লুকাচ্ছে, তাই শুভ্র চোখ রাঙিয়ে বলে, দেখ ছোঁয়া, এখানে বন্ধুর বিয়ের বরযাত্রী হয়ে এসেছি। আমি কোনো ঝামেলা করতে চাই না, তাই চুপচাপ বল কি হয়েছে। কি করছিস একা একা সবার আড়ালে? ছোঁয়া এবার চুপসে যায় একদম। কি বলবে বুঝতে পারছে না। শুভ্রকে দেখলেই ছোঁয়ার হার্টবিট দ্বিগুণ বেড়ে যায়। ছোঁয়া আর কোনো পথ খোলা না পেয়ে শুভ্রকে বলে, ভাইয়া, তোমার জ্যাকেটটা আমায় ধার দিবা আজকের জন্য? প্রমিস করছি সুন্দর করে ধুয়ে শুকিয়ে আয়রন করে ফেরত দিয়ে দিব আবার। শুভ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আর বোঝার চেষ্টা করতেছে কি হয়েছে ছোঁয়ার। তারপর আর কিছু না ভেবেই শুভ্র নিজের জ্যাকেটটা খুলে ছোঁয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। শুভ্র হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু ছোঁয়ার অস্বস্তি হবে ভেবে ওকে কিছু বুঝতে না দিয়ে চলে যায় সেখান থেকে। শুভ্র চলে গেলে ছোঁয়া জ্যাকেটটা কোমরে বেঁধে নেয় শক্ত করে। তারপর খুব ধীর পায়ে হেঁটে গাড়ির কাছে যেতেই দেখে সব বন্ধু বান্ধব গাড়ির কাছে দাঁড়িয়ে ছোঁয়ার জন্য অপেক্ষা করছে। ছোঁয়াকে দেখতেই সবাই চেতে গিয়ে অনেক কথা শোনায় ওকে। ছোঁয়া কিছু না বলে মন খারাপ করে দাঁড়িয়ে সবার দেওয়া বকা গিলতেছে। তারপর এক বান্ধবী নিহাকে ইশারা করে বলে সমস্যার কথা। নিহা সব বুঝে বন্ধুদের বলে, সাহারার বিদায়ের সময় হয়ে এসেছে, সবাই ওর কাছে যাও। সবাই চলে গেল, মেয়ে বান্ধবীরা থেকে যায়। বান্ধবীরা সবাই আবারও বকে ওকে ওর সমস্যার কথা ওদের কাউকে না বলার জন্য। আর জ্যাকেটটা কোথায় পেয়েছে তাও জানতে চায় ওরা। ছোঁয়া একটু লজ্জা পেয়ে সবাইকে বলে সবটা। তারপর সবাই এই বিষয়টা নিয়ে অনেক হাসি তামাশাও করে। সবাই জানে ছোঁয়া শুভ্রর বউ হতে চায় খুব করে, আর কোন লোভে এত বউ হওয়ার ইচ্ছে
সেটাও জানে। ছোঁয়া সবাইকে বিদায় দিয়ে একা বাসার দিকে রওনা দেয়। সাথে ড্রাইভার এনেছিল বলে ছোঁয়াকে আর ড্রাইভ করতে হয়নি কষ্ট করে। মির্জা বাড়ির আলিশান ড্রয়িং রুমে আজ সভা বসেছে। সবাই উপস্থিত আছে শুধু ছোঁয়া আর শুভ্র ছাড়া। বিকাল 5টা। ছোঁয়ার জন্য আজ সবাই একসাথে জড়ো হয়েছে। ছোঁয়ার বাবারা 4 ভাই। শুভ্রর বাবা সবার বড়, ছোঁয়ার বাবা মেজো, আর বাকি দুজন তাদের ছোট। ছোঁয়ারা অনেক কাজিন হলেও 4 ভাইয়ের মাঝে শুধু একটাই ছেলে সন্তান, শুভ্র। আর 2 ভাইয়ের সব মেয়ে। ছোঁয়ার ছোট চাচার ঘরে কোনো সন্তান নেই। অনেক চেষ্টা করেও একটা সন্তান জন্ম দিতে পারেননি এই দম্পতি। ছোঁয়ার ছোট চাচি তাই ছোঁয়াকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। ছোঁয়াও ছোট চাচির সাথে বেশ ভাব জমায়। ছোঁয়ার দাদা গত হয়েছে অনেক বছর আগে, প্রায় ওর ছোট চাচার বিয়ের আগে। কিন্তু ওর দাদি আঞ্জুমা খাতুন এখনো জীবিত আছেন। আঞ্জুমা খাতুন খুব ক্ষোভ নিয়ে বসে অপেক্ষা করছেন ছোঁয়ার জন্য। পা টিপে টিপে ঘরের সদর দরজায় পা রাখতে সবাইকে ড্রয়িং রুমের সোফায় জড়ো হয়ে বসে থাকতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলল ছোঁয়া। এ অবস্থায় সবার সামনে দিয়ে ঘরে ঢুকবে কিভাবে ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই ছোঁয়ার বড় আব্বু মোহাম্মদ বেলাল মির্জা ছোঁয়াকে দেখে রাগী কণ্ঠে বলে ওঠে, এই তো আসছে আমাদের মহারানী, আমার একমাত্র ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখা রাজকুমারী। বেলাল মির্জার কথায় সবাই সদর দরজায় দৃষ্টি দিতেই ছোঁয়াকে দেখতে পায়। ছোঁয়ার মা সেলিনা পারভিন মুখ শুকনো করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন সোফার পাশে। ছোঁয়ার পেছন পেছন শুভ্র আসে, কারণ শুভ্র জানে আজকে আবারও বাড়িতে মহাকাণ্ড ঘটবে। শুভ্রর বাবা মোটেও পছন্দ করে না ছোঁয়াকে, যার কারণ ঘরের সব ছোট সদস্যদের অজানা, কিন্তু বড়রা সবাই জানে। ছোঁয়ার ভীষণ মন খারাপ হয় যখন বাড়ির অন্য ছোট সদস্যদের বেলাল মির্জা খুব আদর করেন। তখন ছেলেকে দেখে বেলাল মির্জা আবারও বললেন, বাহ, হবু বর বধূর দেখি একসাথেই প্রবেশ ঘটলো। তা একসাথে কোথায় যাওয়া হয়েছে? মির্জা বাড়ির খানদানি বালা দুটো চুরি করে। শুভ্র বাবার কথায় পাত্তা না দিয়ে ছোঁয়াকে বলল, রুমে যা, তুই ফ্রেশ হয়ে আয়। তারপর সবার সব প্রশ্নের উত্তর তুই নিজেই দিবি। এবার সত্যি সত্যি তোর একটা শাস্তি হওয়া খুব জরুরি। বারংবার তুই একই ভুল করিস। সামনে পরীক্ষা, সেই খেয়াল তোর মোটেও নেই। ছোঁয়ার ভীষণ মন খারাপ হলো। বড় ভাইয়ের মতোই শাসন করে শুভ্র সবসময় ওকে। বুকের ভেতর একরাশ কষ্ট লুকিয়ে ছোঁয়া নিজের রুমের দিকে পা বাড়ালো। এতদিনে ছোঁয়া বেশ বুঝতে পেরেছে এই ঘরের হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাকি সবাই ওকে অপছন্দ করে। কিন্তু দিন শেষে ওর মায়ের একটু অতিরিক্ত আদরে সব মন খারাপ পালিয়ে যায় ছোঁয়ার। ছোঁয়া ফ্রেশ হতে যেতেই শুভ্রর মা নাজমা বেগম ওকে জিজ্ঞেস করে, শুভ্র তো জ্যাকেট ছোঁয়ার কোমরে কেন? শুভ্র এবার বেশ বিরক্ত হলো মায়ের প্রতি। একটা মেয়ে হয়েও কিভাবে সবার সামনে ওর মা এমন প্রশ্ন করতে পারলো? যদিও শুভ্র জানে ওর মা ছোঁয়াকে মোটামুটি পছন্দ করে, বাড়ির মেয়েকে তো ফেলে দেওয়া যায় না। সেই হিসেবে নাজমা বেগম ছোঁয়াকে সেই সমান ভালোবাসেন সবার মতোই। শুভ্র মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দাদির পাশে গিয়ে সোফায় বসে পড়ে ধপ করে। আঞ্জুমা খাতুন নাক মুখ কুঁচকে শুভ্রকে উদ্দেশ্য করে বলেন, ছোঁয়ার সাথে কোথায় গিয়েছিলি? বিয়ে টিয়ে করার পরিকল্পনা করতেছিস নাকি দাদু ভাই? শুভ্রর রাগে মাথা ফেটে যাচ্ছে। সবাই সব না জেনে এভাবে অহেতুক প্রশ্ন করে শুভ্র রাগের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। এমনিতেই ছোঁয়ার উপর খুব ক্ষেপে আছে। ওর হবু বইয়ের জন্য রাখা খানদানি বালা চুরি করার দায়ে শুভ্র। এই বাড়িতে একমাত্র আঞ্জুমা খাতুন আর বেলাল মির্জা ছোঁয়াকে সহ্য করতে পারে না মোটেও। কিন্তু বাকিরা সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করে। ছোঁয়া ফ্রেশ হয়ে এসে সবার সামনে এমন ভাবে দাঁড়িয়েছে যে যেন এই মুহূর্তে সে 10-12টা খুনের আসামি। এবার ছোঁয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারল ওর বাবা মান্নান মির্জা। বারবার কেন এভাবে আমার মান সম্মান নিয়ে টানাটানি করিস তুই ছোঁয়া? তুই কি বুঝিস না এসব তোর জন্য নয়? এই খানদানি বালাতে শুধু বাড়ির বউদের অধিকার থাকে। শুভ্র তো জ্যাঠাতো ভাই, আর তোর বড় আব্বু কোনোদিন তোকে শুভ্রর বউয়ের স্থানে মেনে নিবে না, জানিস তুই। তবুও সব জেনে এমন পাগলামি কেন করিস তুই মা? আমি তো প্রমিস করেছি ঠিক এর মতোই আরেক জোড়া বালা তোকে আমি বানিয়ে দিব। একটু সময় কি দেওয়া যায় না এই অযোগ্য বাপটাকে?
ছোঁয়ার চক্ষু মাঝে জল করছে জল। ছোঁয়া যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে। অনেক ভেবেও ছোঁয়া কিছু উচ্চারণ করতে পারছে না মুখ দিয়ে। একটু দূরে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়ার মা সেলিনা পারভিন। মাথা নিচু করে ছোঁয়া হাস্যোজ্জ্বল চেহারা করে বলে ওঠে, শুভ্র ভাইয়াই তো আমায় বলল ওর সাথে ওর বন্ধুর বিয়েতে যেতে, আর বালাগুলো নিতে বলেছিল, তাই তো আমি নিলাম। কথাটা বলেই ছোঁয়া হাত বাড়িয়ে আঞ্জুমা খাতুনের হাতে বালা জড়া দিয়ে একটু থেমে সবার হতবাক হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আবারও বলে, আমি যদি এভাবে বলি কেউই বিশ্বাস করবে না, আমি জানি, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা। সবাই খুব মন মেজাজ খারাপ করে বসে আছে দেখে একটু দুষ্টুমি করলাম, ক্ষমা করুন বড় আব্বু। আমি আসলে আমার বেস্ট ফ্রেন্ড সাহারার বিয়েতে গিয়েছিলাম। আম্মু আব্বুকে বলেই গিয়েছিলাম, কিন্তু বালা জোড়ার কথা আম্মু আব্বু জানতো না। সবাই জানে বালাগুলোর প্রতি ভীষণ আকর্ষণ আমার, তাই এ সম্পর্কে আর কিছু বলতে চাই না। সবাই মিলে যা শাস্তি দিবে মাথা পেতে নিব আমি। তবুও সুযোগ পেলে লকার খুলে বালা দুটো নিতে একটুও ভয় করব না। এই বালাগুলোর প্রতি ভীষণ দুর্বল আমি, তা হয়তো এতদিনে সবাই বুঝে গেছে। শুভ্র ভাইয়া, আবারও বলছি, বিয়ে করা অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে নাও না আমায়, প্লিজ। প্রায় অনেকক্ষণ সবাই চুপচাপ হয়ে ছোঁয়ার কথাগুলো হজম করছে। সবাই খুবই অবাক আজ, ছোঁয়া যে এত পাগলামি করতে পারে সামান্য দুটো বালার জন্য, তা কারোই জানা ছিল না। ছোঁয়ার মায়ের অবস্থা খুবই অস্থির, বুকটা দুরু দুরু করছে সেলিনা পারভিনের। কিন্তু ছোঁয়া কথাগুলো শেষ করে হাসি মুখ নিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে। মান্নার মির্জাও কিছুটা ঘামছে মেয়ের এমন পাগলামোতে। হুট করে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। শুধু মুখ গম্ভীর করে রেখেছে আঞ্জুমা খাতুন আর তার বড় ছেলে বেলাল মির্জা। শুভ্র মুখ বেশ গম্ভীর করে রেখেছে। সবার মুখের হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেল শুভ্রর কণ্ঠস্বর কর্ণকুহর হতেই। তোর মতো মধুবালাকে বিয়ে করার কোনো শখ নেই আমার ছোঁয়া। বিশ্বাস কর বোন, তোর এসব পাগলামি দেখতে দেখতে ভীষণ ক্লান্ত আমি, আর বিরক্ত খুব। পড়ালেখায় মন দে, আর হ্যাঁ, দ্বিতীয়বার আর ভুলেও আমার হবু বউয়ের বালাজোড়ার দিকে নজর দিবি না কখনো। মাথায় রাখিস কথাগুলো। এসব বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শুভ্র। ছোঁয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সবার মুখে বিষণ্ণতা ছেয়ে গেল। ছোঁয়া স্বাভাবিক আছে, কারণ ছোঁয়ার যে এখন অভ্যাস হয়ে গেছে, তাই আর গায়ে মাখে না কারো কটু কথা। বেলাল মির্জা তেতে কিছু বলতে যাবেন, তখনই ছোঁয়া এক ছুটে ওর রুমে চলে যায়। এতে বেলাল মির্জা বেশ অপমান বোধ করেন। আঞ্জুমা খাতুন বালা পেয়ে আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেলেন ধীর পায়ে। বাড়ির ছোটদের সবার রুম দোতলায় হলেও ছোঁয়ার রুম নিচে দেওয়া হয়েছে। এটা নিয়ে যদিও ছোঁয়ার মনে হাজারো প্রশ্ন, তবুও সে কখনো মন খারাপ করেনি। এত অপমান করে সবাই তোকে, তবুও তুই এমন করিস কেন? কেন বারবার সবাইকে এভাবে সুযোগ দিস কথা শোনানোর? ছোঁয়া বিছানায় আতশোয়া হয়ে ফোন ঘাঁটছিল। সেলিনা পারভিনের কথায় ফোন থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলে, মা জানো তুমি, আমার না সবার বকা শুনতে বেশ মজা লাগে। সেলিনা পারভিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই আমাকে ছুঁয়ে ওয়াদা কর, আর কখনো ওই বালাজোড়া ছুঁয়েও দেখবি না, তোর দাদির অনুমতি ছাড়া। সেলিনা পারভিনের কান্না জড়িত কণ্ঠ দুর্বল করে দিচ্ছে ছোঁয়াকে। ছোঁয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে ছোঁয়া মাকে কথা দিয়ে দিল, কিন্তু সে বালা দুটির লোভ কিছুতেই সামলাতে পারে না। ছোট্ট থেকে চুড়ি পাগলি ছোঁয়া। ছোঁয়ার হাজার ডিজাইনের চুড়ি থাকলেও বালা দুটির ডিজাইন আকৃষ্ট করে ছোঁয়াকে বড্ড বেশি। হঠাৎ করে মাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে ওঠে ছোঁয়া, আর মনে মনে শপথ করে একদিন দাদি নিজেই ওকে এই বালাজোড়া পরিয়ে দিবে। সেদিন ছোঁয়া মন খুলে হাসবে। 2 দিন পর ছোঁয়া শুভ্র রুমে এসে উকি দেয়, কিন্তু দেখে না কাউকে। ছোঁয়া কাউকে দেখতে না পেয়ে হাত থেকে শুভ্রর জ্যাকেটটা বিছানায় রেখে চলে যেতে নিলেই শুভ্রর কণ্ঠস্বর ওকে থামিয়ে দেয়। একবার কাউকে কিছু দিলে সেটা ফেরত নেওয়া শুভ্র মির্জার ডিকশনারিতে নেই। নিয়ে যা জ্যাকেটটা তুই। তাহলে বালাজোড়া কেন নিয়ে নাও বারংবার ছিনিয়ে? কারণ ওই বালাজোড়া তোকে দেওয়া হয় না, বরং তুই চুরি করে পালিয়ে যাস। চূর্ণী একটা। তুমি আমায় চূর্ণী বলতে পারলে শুভ্র ভাইয়া? আর এক সেকেন্ড যদি
এখানে দাঁড়িয়ে থাকিস, তবে এর চেয়েও বেশি কিছু বলে ফেলবো। যা এখান থেকে। ছোঁয়ার কথা না বাড়িয়ে চলে গেল জ্যাকেটটা নিয়ে। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে ছোঁয়াকে দেখে কেমন জানি কিছু একটা অনুভব করলো, যেন নেশা করা গ্রান। শুভ্র কিছুতেই দুর্বল হতে চায় না ছোঁয়ার প্রতি, তাই ওকে দেখলেই রাগ দেখানোর চেষ্টা করে। ছোঁয়া কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কপালে ছোট্ট ছোট্ট কয়েকটা ব্রণের ভিড় জমেছে, নাকের ওপর ব্ল্যাক হেডস, কিন্তু চেহারাটা তো মাশাল্লাহ। তবে কেন শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে না? গায়ের রংটাও তো উজ্জ্বল শ্যামলা, শ্যামবতীও বলা যায়। ইস, কত কিউট আমি, আর ওই শুভ্রর বাচ্চা কিনা আমাকে ইগনোর করে। নিজের প্রশংসা নিজেকে করতে নেই মধুবালা, নজর লেগে যাবে। শুভ্র ছোট বোন লিলির কথায় মুখ বাঁকিয়ে কাঁধে ব্যাগ ঝোলাতে ঝোলাতে ছোঁয়া বলে, চুপি চুপি কারো কথা শোনা কিন্তু ভালো না। চল কলেজে যাব, কয়েকদিন পর থেকে ফাইনাল পরীক্ষা। এখন কলেজ মিস করা মোটেও চলবে না। লিলি আর ছোঁয়া একই ক্লাসে পড়ে, এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে দুজন। লিলি পড়ালেখায় মোটামুটি ভালো হলো, ছোঁয়া তেমন একটা টান নেই পড়াশোনার প্রতি। তবুও লাক ভালো বলে প্রতিবার ভালো নাম্বারে পাশ করে যায় ছোঁয়া। শুভ্র অফিসে যাওয়ার পথেই দুজনকে কলেজ ড্রপ করে দিয়ে যায়। শুভ্র মাস্টার শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। পরিবার অনেক বুঝিয়েও ওকে ফ্যামিলি বিজনেসে জয়েন করার জন্য রাজি করতে পারেনি। শুভ্র একমাত্র ছেলে বলে পরিবারের কেউ ওর সাথে তেমন একটা বাড়াবাড়ি করতে চায় না, তাই ও নিজের মতো চলতে পারে। ছোঁয়া সবসময় শুভ্রর পাশের সিটে বসে। লিলি মিটি মিটি হাসে ছোঁয়ার শুভ্রর দিকে আনমনা হয়ে তাকানোটা, কিন্তু ছোঁয়া কখনোই স্বীকার করে না ও যে শুভ্রকে ভালোবাসে সেটা। ছোঁয়া নিজেও জানে না, বালার প্রেমে নয় শুধু, মালিকের প্রেমও সাঁতার কাটতেছে সে। রাতে খাবার টেবিলে সবাই নিজের মতো খাওয়ায় ব্যস্ত, কিন্তু মন খারাপ ছোঁয়ার। মাকে যে কথা দিয়েছে বালা জড়ায় কখনো হাত লাগাবে না, সেটা চিন্তা করতে করতেই ছোঁয়া ক্লান্ত। ছোঁয়া ছোট চাচি জায়েদা বেগম ওকে বলেন, কি হয়েছে ছোঁয়া, খাচ্ছিস না কেন? ছোট চাচির প্রশ্নের জবাবে ছোঁয়া কি বলবে খুঁজে না পেয়ে বলে, চাচিম্মু, একটু খাইয়ে দিবে আমায়? ছোঁয়ার এমন আদুরে আবদার কিছুতেই ফেলতে পারবেন না জায়েদা বেগম। এই ছোট্ট ছোট্ট আবদারগুলোর জন্যই তো জায়েদা বেগম ছোঁয়াকে একটু বেশিই ভালোবাসেন। ছোঁয়া ওনার কাছে থাকলে ওনার মনেই হয় না যে উনি নিঃসন্তান। এসব আদিক্ষেতা দেখে আঞ্জুমা খাতুন নাক মুখ কুঁচকে ফেলেন। সবার নজর এড়ালেও ছোঁয়ার নজর এড়ালো না। ছোঁয়া একটা ছোট্ট শ্বাস নিয়ে সব ভুলে যায়। মুখে রাখে বিশ্ব যুদ্ধ জয়ের হাসি। সকাল সকাল শুভ্র ঘুম থেকে জেগে আঁতকে ওঠে হঠাৎ। ঘুম ভাঙতেই শুভ্র আয়নার সামনে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে খুব ভালো করে রোজ। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আয়নার সামনে যেতে শুভ্র হালকা চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্রর পুরো মুখ জুড়ে লাল লিপস্টিক লাগানো, কেমন এঁকে বেঁকে করে এঁকেছে কেউ বোঝাই যাচ্ছে। এমন মুহূর্তে শুভ্র কাউকে ডাক দিবে তাও পারছে না, কারণ ওর কথা শোনার আগে সবাই অট্টহাসিতে লেগে যাবে। বেলাল মির্জা গম্ভীর হলো, পরিবারের বাকি সদস্য খুব চঞ্চল, তা শুভ্র জানা আছে বেশ ভালো করে। মাথায় হাত দিয়ে শুভ্র বসে আছে খাটে। হঠাৎ মাথায় আসলো ছোঁয়ার খেয়াল। এই কাজ যে ছোঁয়া ছাড়া আর কারো করার সাহস হবে না তা শুভ্র জানে। কিন্তু ছোঁয়া ওর রুমে প্রবেশ করলো কিভাবে? দরজা তো ভেতর থেকে লক করা। অপেক্ষা কর মধুবালা, আজ সকাল আমার জন্য যেমন অদ্ভুত, তোর আগামী সকাল তার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। আপন মনে ড্রাইভ করছে শুভ্র। পাশে বসে ছোঁয়া মুস্কি মুস্কি হাসছে। লিলি পেছন থেকে লক্ষ্য করেছে ব্যাপারটা, কিন্তু শুভ্রর ভয়ে লিলি গাড়িতে কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকার চেষ্টা করে। শুভ্র আর চোখে বারবার দেখে যাচ্ছে ছোঁয়ার ওষ্ঠজোরে ছড়িয়ে থাকা হাসি, আর মনে মনে ভাবছে, যত খুশি হেসে নে, আগামীকাল সকালে সারপ্রাইজ অপেক্ষা করছে। তখন তো কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলবি, আর সেই লাল লাল চোখ দেখে তখন আমিও এভাবে হাসবো আর তুই জ্বলবি। গাড়ি স্টার্ট বাড়াতেই বাতাসে ছোঁয়ার অবাধ্য চুলগুলো শুধু মুখের সামনে এসে বিরক্ত করছে ওকে।
ছোঁয়া বিরক্ত হয়ে ব্যাগ থেকে একটা ছোট্ট ক্লিপ বের করে চুলগুলো আটকে দেয়। এবার একটু স্বস্তি লাগছে ছোঁয়ার, কিন্তু শুভ্রর পছন্দ হলো না ছোঁয়ার এই কাজটা। তাই শুভ্র এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ছোঁয়ার চুল থেকে ক্লিপটা খুলে নিয়ে গাড়ি জানালার দিকে ছুঁড়ে মারে। অবাক করা দৃষ্টিতে হা হয়ে দেখছে সব লিলি। ছোঁয়া তো যেন 100 ভোল্টের শক খেলো এমন ভাবে বসে আছে। রাগ হচ্ছে শুভ্রর উপর খুব। ছোঁয়ার আগে ফুঁসতে ফুঁসতে শুভ্রর কলার চেপে ধরে বলে, আমার কাছে এই মুহূর্তে আর কোনো ক্লিপ নেই। এখন এই মুহূর্তে আমার ক্লিপ খুঁজে এনে দাও, নয়তো আজ আগুন লাগিয়ে দিব এই গাড়িতে। কথাটা বলতে না বলতে একটা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ি থেমে যায়। এভাবে হুট করে এবং অনেক জোরে গাড়ি থামায় লিলি পেছন থেকে কিছুটা সামনের অংশে চলে আসে। তখনও লিলির চোখ অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছে শুভ্র ছোঁয়ার অনাকাঙ্ক্ষিত কাণ্ডগুলো। এভাবে হুট করে গাড়ি থামায় শুভ্র ছোঁয়া দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। যদিও শুভ্র সুস্থ আছে, তবে ছোঁয়ার কপাল বেয়ে রক্ত ঝরছে। ভয়ে ছোঁয়া জ্ঞান হারায়, হালকা কেটে গেছে কপাল। শুভ্র ব্যস্ত হয়ে পড়ে ছোঁয়ার কপালে রক্ত দেখে, যদিও রক্ত খুবই সামান্য। লিলি ভয় পেয়ে যায় কিছুটা। শুভ্র ছোঁয়াকে গাড়িতে বসিয়ে লিলিকে বলে ছোঁয়াকে আগলে ধরতে। শুভ্র গাড়ি থেকে নেমে দেখে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, তাও প্রচুর পরিমাণে। ভয় পেয়ে যায় শুভ্র, দ্রুত লিলিকে গাড়ি থেকে নেমে দূরে সরে যেতে বলে। ছোঁয়াকে কোলে তুলে নেয় শুভ্র। লিলি আর ছোঁয়াকে নিয়ে গাড়ি থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায় একটা বড় মেহগনি গাছের নিচে গিয়ে। হঠাৎ আতঙ্কে শুভ্রর আর লিলির বুক কাঁপছে খুব। ছোঁয়া তো অজ্ঞান হয়ে শুয়ে আছে শুভ্রর বুকে। লিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাই ছোঁয়াকে ডাক্তারের কাছে নিতে হবে কিন্তু। শুভ্র বোনের কথায় মাথা নাড়িয়ে ট্যাক্সি রিক্সা থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউই দাঁড়াচ্ছে না। তার উপর শুভ্র জানেও না কিভাবে গাড়ি থামাবে, কখনো তো করা হয়নি এসব। এর মধ্যেও মনে মনে ছোঁয়াকে বকা দিয়ে যাচ্ছে শুভ্র। পিট পিট করে চোখ খুলতে ছোঁয়া নিজেকে আবিষ্কার করে শুভ্রর কোলে। বেশ লজ্জাও পায় বটে। শুভ্র ছোঁয়ার দিকে তাকাতে যাবে, ঠিক তখনই ওদের গাড়িতে প্রচন্ড রকম অদ্ভুত শব্দ করে আগুন লেগে যায়। ছোঁয়া ভয় পেয়ে আবারও শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফেলে, আর লিলি তো চোখ মুখ খিচে শুভ্রর হাত খামচে ধরে। শুভ্র হা হয়ে দেখছে ও স্বাদের গাড়িটা ওরই চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে 2 ফোঁটা। কে বলে ছেলেরা কাঁদতে জানে না? হৃদয়ের খুব গভীরে আঘাত পেলে ছেলেদের চোখও ভিজে বিষাক্ত অশ্রুতে। শুভ্র লক্ষ্য করে ছোঁয়ার জ্ঞান ফিরেছে, তাই সে ওকে নামিয়ে দিয়ে গাড়ির কাছে যায়। এখনো জ্বলছে গাড়িটা, আগুন যেন থামাথামির কোনো নামই নিচ্ছে না। শুভ্র হঠাৎ ছুটে এসে ছোঁয়ার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হয়েছে শান্তি তোর? তোর মুখের কথা অর্ধেক মুখে থাকতেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এত চালু কেন তোর মুখটা? তোর জন্য আজ আমার এত প্রিয় গাড়ি হারাতে হয়েছে আমাকে। তুই কি এখনো ছোট রয়ে গেছিস? ড্রাইভ করছি আমি, এমন সময় কেন এভাবে কলার চেপে ধরলি? তোর ছেলে মানুষের জন্য আজ শেষ হয়ে গেল আমার প্রিয় গাড়ি। এর শাস্তি তোকে পেতেই হবে, দেখে নিস। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোঁয়ার খুব খারাপ লাগছে এখন। ছোঁয়া বুঝতে পারেনি এত বড় ক্ষতি হয়ে যাবে। বুঝলে কখনোই এমন করতো না। আর আগুন ধরানোর কথা তো এমনিই বলেছিল। এটা যে সত্যি হয়ে যাবে মুহূর্তেই, তা ওর জানা ছিল না। বড্ড আফসোস হচ্ছে ছোঁয়ার। এই মুহূর্তে সে চুপ করে আছে, কারণ শুভ্রকে এখন কিছু বলা মানে এই মাঝ রাস্তায় নিজের বিপদ ডেকে আনা সমান। রেগে আছে খুব শুভ্র। ছোঁয়া হালকা মৃদু কণ্ঠে উচ্চারণ করলো, আহ শুভ্র ভাইয়া, হাতে ব্যথা পাচ্ছে খুব, ছাড়ো প্লিজ। আর আমার যে এখানটায় ব্যথা হচ্ছে সেটা কিভাবে দেখাবো তোকে? সত্যি সত্যি আগুন লাগিয়ে দিলি তুই ছোঁয়া। বুকের বাঁ পাশে এক হাত রেখে খুব কষ্টকর কণ্ঠে উচ্চারণ করে শুভ্র। কেঁদে দেয় এবার ছোঁয়া। লিলি কোনো মতে সামলে বাসায় নিয়ে আসে দুজনকে। ছোঁয়ার কপালে রক্ত দেখে সেলিনা পারভিন আর জায়েদা বেগম ব্যতিব্যস্ত হয়ে পড়েন। সেলিনা পারভিন খুব যত্ন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, আর জায়েদা বেগম ওষুধ খাইয়ে দেয়। ছোঁয়া রোবটের মতো শক্ত হয়ে বসে আছে, কোনো হেলদোল নেই ওর। দুই যা ওকে বিছানায় শুয়ে দিয়ে বিশ্রাম করতে বলে চলে গেলেন। কিছুক্ষণ ঘুমানো দরকার ছোঁয়ার, কিন্তু ছোঁয়ার যে ঘুম আসছে না। ভয়ে ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুভ্র যদি সবাইকে বলে দেয় অ্যাক্সিডেন্ট ওর জন্য হয়েছে, তবে তো সবাই ওকে খুব বকবে।
আর বেলাল মির্জা তো এক পায়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার শাস্তি দিবে। ছোঁয়ার চোখে জল চলে আসছে এসব ভাবতে। লিলি অনেক অনুরোধ করে শুভ্রকে, বলে যাতে এই ঘটনা কিভাবে ঘটেছে এটা সে কাউকে না বলে। লিলি চায় না ছোঁয়াকে সবাই আবারও নিয়ে সভা বসাক। লিলি ছোঁয়াকে ভীষণ পছন্দ করে, কারণ লিলির সব বিপদে সব প্রয়োজনে ছোঁয়া ওর পাশে থাকে সব সময়। শুভ্র অনেক ভেবে বোনের অনুরোধ মেনে নিল, কিন্তু মনে মনে ভেবে রেখেছে অন্য কিছু। প্রায় সকাল গড়িয়ে বিকাল হয়ে এলো, শুভ্র রাগ কমার কোনো নাম নেই। ছাদে গিয়ে পা ঝুলিয়ে রেলিং এর ওপর বসে আছে শুভ্র। পা টিপে টিপে ছোঁয়া শুভ্রর পাশে গিয়ে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার দিকে না তাকিয়ে বলে, আচ্ছা এখন যদি আমি তোকে টুপ করে নিচে ফেলে দিই ধাক্কা দিয়ে, তখন কি তুই বেঁচে থাকবি আর? কথাটা বলতে বলতেই শুভ্র বসা থেকে উঠে ছোঁয়ার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। ছোঁয়া হঠাৎ ভয় পেয়ে কিছু না ভেবেই শুভ্রর বুকে ঝাঁপিয়ে পড়ে। শুভ্র হকচকিয়ে যায় ছোঁয়ার এমন কাণ্ডে। প্লিজ শুভ্র ভাইয়া, আমায় মেরো না। কত কত কিছু বাকি আছে এখনো। বিয়ে হবে, বাচ্চা হবে, তারপর বাচ্চা কাচ্চার বিয়ে দিয়ে দাদি নানি হব, তারপর বৃদ্ধ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, বালা দুটো নাতি বইয়ের হাতে পরিয়ে দিয়ে। শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না, ভেবাচেকা খেয়ে গেল। কি বলবে এই অদ্ভুত মানবীকে শুভ্র ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে কন্ট্রোল করে শুভ্র বলে, ছাড় বলছে আমায়, নয়তো সত্যি সত্যি কোলে তোলে টুপ করে নিচে ছেড়ে দিব। শুভ্র কিছুটা ধমকের সুরে বলে কথাটি, তাই ছোঁয়া দ্রুত ওকে ছেড়ে দিয়ে রেলিং থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। শুভ্র বাঁকা হাসে ছোঁয়ার মুখোশটি জুড়ে ভয়ের হাবভাব দেখে। রাত 3টা 20 হতে চলল। শুভ্রর ফোনে অ্যালার্ম বাজতেই ধরফরিয়ে উঠে বসলো সে। তারপর পাশে রাখা ছোট্ট প্যাকেট থেকে সেন্টার ফ্রুটস বের করে প্রায় 20-21টার মতো, আর দাঁত বের করে পৈশাচিক হাসি হাসে। আরেকটা বয়াম হাতে নিয়ে একটু জোরে হাসতে চেয়েও হাসলো না শুভ্র। এত রাতে জোরে শব্দ করে হাসলে বিপদ। বয়ামের ভেতরে রয়েছে অসংখ্য তেলাপোকার টিকটিকি। এগুলো সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে শুভ্রর। পরে ওর এক বন্ধুকে দিয়ে আনিয়েছে। শুভ্র ধীর পায়ে খুব সাবধানে বাড়ির বাহিরে চলে আসে। তারপর ছোঁয়ার ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। একটা সাদা টি শার্ট আর মেরুন কালার প্লাজো পরিধান করে খুব নিষ্পাপ ভঙ্গিতে ঘুমাচ্ছে ছোঁয়া। কপালে কয়েকটা ব্রণের ভিড় পাশ কাটিয়ে পাশে ব্যান্ডেজ করা। তবুও হালকা কমলা রঙের ড্রিম লাইটের আবছা আলোয় রূপবতী লাগছে এই শ্যামপুরীকে। শুভ্র যেন ছোঁয়ার দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিল অন্য কোথাও কিছুক্ষণের জন্য। ছোঁয়া হঠাৎ এপাশ থেকে ওপাশ হতে শুভ্রর হুঁশ ফিরে আর লুকিয়ে যায় বুকশেলফের পাশে। পরে পরিবেশ শান্ত দেখে শুভ্র ওর কাজ ছেড়ে নিজের রুমে এসে ঘুমিয়ে যায়। হঠাৎ ছোঁয়ার চিৎকারে পুরো বাড়ির সবার ঘুম ভেঙে যায়, আর সবাই ঘুম ঘুম অবস্থায় ছুটে ওর রুমের দিকে। নিশ্চিন্তে ঘুমাচ্ছে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন। শুভ্র দুষ্টু একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ছোঁয়ার পুরো গায়ে তেলাপোকার টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে। তাদের সাথে তাল মিলিয়ে ছোঁয়াও পুরো রুমে ছোটাছুটি করছে। এদিকে ছোঁয়া এখনো খেয়াল করেনি চুলের অবস্থা। গায়ে তেলাপোকা টিকটিকির বাসা বেঁধেছে দেখে অন্য কিছুর প্রতি হুঁশ নেই। সবাই এসে দরজায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। ছোঁয়া দৌড়ে যেয়ে দরজা খুলে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। এত রাতে ছোঁয়া রেহেন অবস্থা দেখে সবাই ভরকে যায়। তাদের ঘরে এসব নেই, তবে ছোঁয়ার গায়ে এত তেলাপোকার টিকটিকি আসলো কোথা থেকে? সবাই ব্যস্ত হয়ে ছোঁয়ার শরীর থেকে সব পরিষ্কার করে দেয়। ছোঁয়া ভয়ের চোটে ছোটাছুটি করতে করতে একটা কিছু গা থেকে পরিষ্কার করেনি। বাড়ির সব ছোট সদস্যরা তো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলছে, আর তা দেখে ছোঁয়া রাগে ফুঁসছে। সবাই আছে সবার ধ্যানে, কিন্তু ছোঁয়ার সেজু চাচার মেয়ে সানিয়া আছে তার চিন্তায়। সে এক দৃষ্টিতে ছোঁয়ার চুলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছোঁয়ার নজর যায় সানিয়ার দিকে, আর বলে, কি রে শানু, কি দেখছিস এভাবে? লিলি আপুদের সাথে তুইও মজা নে, হাসাহাসি কর, কিছু মনে করব না আমি। ঠোঁট উল্টে নেকা কান্না করে কথাগুলো বলে ছোঁয়া। সানিয়া কোনো রকম নিজেকে সামলিয়ে কিছুটা মুখ টিপে হেসে বলে, ছোঁয়াপু, তোমার সাদের চুলের এই অবস্থা কিভাবে? এবার ছোঁয়া পেছন থেকে সামনে এনে চুলে দৃষ্টি রেখে জোরে শব্দ করে কেঁদে দেয়। অনেকগুলো সেন্টার ফোর্স লাগানো চুলে,
চুল কাটা ছাড়া উপায় নেই। ছোঁয়ার খুব ব্যথা হচ্ছে বুকের ভেতর। অদ্ভুত রকম কষ্ট হচ্ছে। এবার আর ন্যাকা কান্না নয়, সত্যি সত্যি হাউমাউ করে কেঁদে ফেলে ছোঁয়া। সেলিনা পারভিন অনেক চেষ্টা করে চুল থেকে সেন্টার ফুডস ছাড়াতে পারছে না। ছোঁয়ার কোমর সমান চুল ওর খুব স্বাদের। অনেক কষ্ট করে এই চুল লম্বা করেছে ছোঁয়া। চুলের যত্নে কোনো কমতি রাখেনি কখনো। জায়েদা বেগম অনেক তেল একসাথে ঢেলে দিয়েছে চুলে, তবুও কোনো কাজ হচ্ছে না। মান্নান মির্জা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। উনি হয়তো বুঝতে পেরেছে এটা কার কাজ। ছোঁয়ার সেজু চাচা জাফর মির্জা হঠাৎ বলে ওঠেন, ছোঁয়া, সুব্রত রুমে কিভাবে প্রবেশ করেছে? ওনার কথায় সবাই বড় বড় চোখ করে ওনার দিকে তাকায়। ছোঁয়া আমতা আমতা করে। মান্নান মির্জা একই প্রশ্ন করলে ছোঁয়া কাপা কণ্ঠে উচ্চারণ করে, ব্যালকনি দিয়ে। কিন্তু আমি ব্যালকনির দরজায় চিটকিনি দিয়েছিলাম। জানি না ভাইয়া কিভাবে খুলেছে। কোনো উপায় না পেয়ে সবাই সিদ্ধান্ত নিল ছোঁয়ার চুল কাটার। ছোঁয়ার কান্নার বেগ বেড়ে গেল আরো। আজ ছোঁয়া স্কার্ফ পরেছে। ছোঁয়া ওর বাবার থেকে টাকা নিয়েছে। সে কিছুতেই আর শুভ্রর সাথে ওর গাড়িতে যাবে না। শুভ্রর আব্বু বেলাল মির্জা রাতে ওর জন্য আরেকটা গাড়ি কিনে এনেছেন। ছোঁয়ার রাগে গা জ্বলে যাচ্ছে। শুভ্র আর লিলি গাড়িতে বসে অপেক্ষা করছিল ছোঁয়ার। শুভ্রর মুখে আজ বিশ্বজয়ের হাসি। হঠাৎ শুভ্র খেয়াল করলো ছোঁয়া ওর গাড়ির পাশ কাটিয়ে বাড়ির গেট দিয়ে বের হয়ে গেল। এবার শুভ্রর মুখের হাসি মিলিয়ে গিয়ে রাগে পরিবর্তন হলো। লিলিকে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করতেই লিলিও ফুসফুস করে বলে দিল, তুমি যা করেছ মোটেও ভালো করেনি ভাইয়া। মেয়েটাও চুলকে অনেক ভালোবাসে, খুব যত্ন করেও ওর চুলগুলোকে, কিন্তু তোমার জন্য আজ ওকে ওর সাদের চুলগুলো কাটতে হয়েছে। বেচারি চুল কোমর থেকে পিঠে উঠে এসেছে। এসব কথায় শুভ্র মোটেও মাথা ঘামালো না। ও তো ইচ্ছে করেই করছে এমনটা। শুভ্র চেয়েছে ছোঁয়া যেন মানুষকে লম্বা সিল্কি চুল দেখে মুগ্ধ করতে না পারে, তাই এমন ব্যবস্থা। শুভ্র দাঁত কিরমির করে গাড়ি স্টার্ট দিয়ে গেটের বাহিরে এসে দেখে ছোঁয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। শুভ্র তেজ দেখিয়ে ছোঁয়ার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ছোঁয়া ছল ছল নয়নে গাড়ির দিকে তাকিয়ে থাকে। ক্লাস শুরু হবে ঠিক এমন সময় দৌড়ে ক্লাসরুমে ঢুকে ছোঁয়া। লিলি ছোঁয়াকে হাঁপাতে দেখে পানির বোতল এগিয়ে দেয় ওর দিকে। ছোঁয়া ঢকঢক করে সব পানি খেয়ে নেয়। এভাবে কেটে গেল কয়েকদিন। ছোঁয়া মান্নান মির্জাকে বলে ওর একটা নিজের গাড়ি লাগবে। মান্নান মির্জা মেয়ের আবদার পূরণ করবে বলে আস্থা দেয় মেয়েকে, কিন্তু ভয় পায় এটা শুনলে যে বেলাল মির্জা খুব রাগারাগি করবে। চিন্তায় পড়ে গেলেন মান্নান মির্জা। সেলিনা পারভিন রাগে গজগজ করতে করতে বলেন, আমার দুটো মেয়ে, একটা এখনো ক্লাস 10-এ পড়ে, আর আমার বড় মেয়ে ছোঁয়া। আমার মেয়েদের শখ আহ্লাদ আমাদেরকে পূরণ করতে হবে। আপনি যদি আপনার বড় ভাইয়ের ভয়ে আমার মেয়ের ইচ্ছাটা পূরণ না করেন, তবে আমি চলে যাব যেদিকে চোখ যায় আমার মেয়ে দুটোকে নিয়ে। আপনার বড় ভাই গতকালও তার ছেলের জন্য গাড়ি কিনেছেন। কই আমরা তো তখন কেউ কিছু বলিনি। তবে আমরা কিনলে কেন উনি অমত করবেন? আপনিও তো পারিবারিক বিজনেসে বড় ভাইয়ের মতো যুক্ত আছেন। তবে আপনার ইনকামে আপনার মেয়ের জন্য আপনি কিছু করলে সেখানে আপনার ভাই বাধা দেওয়ার কে? অনেক সহ্য করেছি, আর না। আমার মেয়েটাকে সবকিছুতেই ছোট করে রাখেন আপনি। আজকে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে কলেজে যেতে। এভাবে যাওয়া আসার অভ্যাস আছে নাকি ওর? আজ কলেজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে উঠেছে আমার মেয়েটা। তখন যেন পাঁজর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল আমার। মান্নান মির্জা চুপ হয়ে স্ত্রীর অভিযোগ মাখা সব কথা শুনলেন। চিন্তা করলো আগামীকালই ছোঁয়াকে সাথে নিয়ে গিয়ে ওর জন্য একটা গাড়ি নিবে ওর পছন্দে। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজ ছোঁয়া নতুন গাড়ি নিয়ে কলেজে এসেছে। গাঢ় নীল রঙের একটা কার কিনে দিয়েছেন ওকে মান্নান মির্জা। খুশিতে যেন পা মাটিতে রাখতে পারছে না ছোঁয়া। গতকালই কিনেছে এই গাড়ি। শুভ্রর খুব বেশি রাগ হচ্ছে। রাগের মাথায় শুভ্র ছোঁয়াকে কিছু বলার জন্য এগিয়ে গেলে লিলি বাধা দেয় ওকে। লিলিও শুভ্রকে বলে দেয় আজ থেকে ও ছোঁয়ার সাথে যাওয়া আসা করবে ওর গাড়িতে। এবার শুভ্র রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। কলেজে না আসলে যে শুভ্র তার প্রেয়সীর মুখটা কাজে যাওয়ার সময় দর্শন করে যেতে পারবে না।
ছোঁয়া শুভ্রকে দেখেও পাত্তা দিল না। শুভ্রর সামনে একটা ছেলে ফ্রেন্ডের হাত ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরপর কেটে গেল কয়েকটা দিন। শুভ্র অফিসের জন্য বের হয়ে গেলে ছোঁয়া বের হয় রুম থেকে কলেজ যাওয়ার জন্য। এর আগে সে দরজা বন্ধ করে ঘরে চুপটি হয়ে বসে থাকে যাতে শুভ্রর সাথে ওর দেখা না হয়। মির্জা বাড়ির সবাই সকালের নাস্তা নিজের রুমে করেন। দুপুরেও খাবার সময় শুধু মহিলারা থাকে। শুধু রাতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার টেবিলে। এই কয়দিন শুধু রাতে খাওয়ার সময় একটুখানি দেখা হয়েছে ছোঁয়া শুভ্রর। ছোঁয়া ইচ্ছে করে শুভ্র থেকে নিজেকে আড়াল করে রেখেছে সেদিনের ঘটনার পর থেকে। ছোঁয়ার চুল আর খানদানি বালাজোড়ার প্রতি খুব সিরিয়াস। ছোঁয়া জানে শুভ্রকে কখনোই বিয়ে করবে না, তবু ওর বেহায়া মনটা বালাজোড়া চায় খুব করে। সন্ধ্যায় ছোঁয়া পড়তে বসেছে, এমন সময় দরজায় খটখট শব্দ হয়। ছোঁয়া ভেবেছে ওর ছোট বোনেরা এসেছে হয়তো, কিন্তু দরজা খুলেই ছোঁয়া ভীষণভাবে অবাক হলো। চোখ লাল করে শুভ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া শুভ্রকে দেখে দরজা বন্ধ করতে যাবে, তার আগেই শুভ্র ছোঁয়াকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছোঁয়া ভড়কে যায় খুব। ছোঁয়া কিছু বুঝে ওঠার আগে শুভ্র ওর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। ছোঁয়া তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। ছোঁয়ার বন্ধু ওর হাতের যে স্থানে ধরেছে সেই স্থানে শুভ্র জোরে চেপে ধরে বলে, অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করতে খুব ভালো লাগে তোর না? আর আমি ছুলেই তোর ব্যথা করে, তাই না? আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে নাকি শরীরের অন্য স্থানেও ছুঁয়ে দেখেছে? শুভ্র ভাইয়া, বেশি বেশি বলে ফেলতেছো কিন্তু তুমি। ছাড়ো, ব্যথা লাগে আমার। কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুললে, হ্যাঁ? আমার বাবা মাও আমার গায়ে কখনো ফুলের টোকা পর্যন্ত দিয়ে দেখেনি। সবাইকে বলে দিব তুমি আমার সাথে এমন জানোয়ারের মতো আচরণ করতেছো। সেটা বললাম তো, আমি ছুলেই তোর ব্যথা করে। আর অন্য ছেলেরা ছুলে আদর আদর লাগে খুব, তাই না? বল, সবাইকে বল। আমি পরোয়া করি না কারো। আমি বলবো তুই আবারও আমার কানের কাছে এসে বিয়ের কথা বলে বলে ঘ্যান ঘ্যান করতেছিলি, তাই রেগে গিয়ে থাপ্পড় দিয়েছি আমি। আমি কি কম নাকি তোর থেকে? তুই বাঘিনী হলে আমি বাঘ। ছোঁয়া এবার চুপসে যায়, কারণ ছোঁয়া এমনটা অনেকবার করেছে, তাই সবাই শুভ্রর কথাই বিশ্বাস করবে। কিন্তু ছোঁয়া বুঝতে পারছে না হঠাৎ শুভ্র হলো কি, কেন এমন অদ্ভুত আচরণ করতেছে শুভ্র। ছোঁয়া না হয় বালাজোড়ার জন্য শুভ্রকে পছন্দ করে কিছুটা, কিন্তু শুভ্র এমন জেলাস ফিল করার তো কোনো কারণ নেই। তবে কি শুভ্র নিজের অজান্তে ছোঁয়াকে ভালোবেসে ফেলেছে? ছোঁয়া থাপ্পড় খাওয়া গালে হাত রেখে ধীর কণ্ঠে বলে, শুভ্র ভাইয়া, তুমি কি জেলাস ফিল করছো আমি আমার ফ্রেন্ড রকির হাত ধরেছি বলে? কথাটা শুনেই শুভ্রর মাথা আরো বেশি গরম হয়ে যায়। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রক্তবর্ণ চেহারা করে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। ছোঁয়া ভয়ে পিছিয়ে যায় আর শুকনো ঢোক গিলে। হঠাৎ শুভ্র তেড়ে গিয়ে ছোঁয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। ছোঁয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো মধুমালার সাথে যদি হাজার ছেলেও ঘষাঘষি করে তবুও এই শুভ্র জেলাস ফিল করবে না, বুঝেছিস? কিছুটা সাহস জুগিয়ে পিট পিট করে চোখ খুলে ছোঁয়া বলে, হাতে ব্যথা লাগছে খুব, প্লিজ ছেড়ে দাও ভাইয়া। শুভ্র রাগ যেন সময়ের সাথে বেড়েই চলেছে। ছোঁয়ার চোখ বেয়ে অনবরত জল ঝরতেছে। ছোঁয়া বসে আছে খাটের কোণে জড়সড় হয়ে, আর শুভ্র দাঁড়িয়ে আছে এক হাত কোমরে এবং আরেক হাত দেওয়ালের সাথে চেপে রেখে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে শুভ্র। শুভ্র চায়নি এতটা রাগ দেখাতে ছোঁয়ার সাথে, কিন্তু কিভাবে কি হয়ে গেল সে বুঝতে পারেনি। আর চোখে ছোঁয়ার দিকে তাকাতেই বুকে যেন মোচড় দিয়ে উঠল শুভ্রর। ছোঁয়া হাত ধরে বসে বসে বোবা কান্না কাচ্ছে। শুভ্র ঠাস করে দরজা খুলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শুভ্র যেতেই ছোঁয়া দরজা বন্ধ করে দিয়ে ওর ফ্রেন্ড রকিকে কল দিয়ে বলে, দোস্ত, একটা সাহায্য করবি? কি করতে হবে বল শুধু। জানটাও হাজির করে দিব চাইলে তুই। জান দিতে হবে না, আমি আমার ফেসবুক রিলেশন দিতে চাই। তো দে, সমস্যা কি? আমি তোর সাথে ট্যাগ করে রিলেশন স্ট্যাটাস দিতে চাই। প্লিজ না করিস না।
রকি মুহূর্তে হ্যাঁ বলে দিল, কিছু না ভেবে, কারণ রকি মনে মনে ছোঁয়াকে ভীষণ পছন্দ করে। শুধু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে কখনো প্রকাশ করেনি সেটা। কিন্তু পর মুহূর্তেই রকির হাস্যোজ্জ্বল মুখে নেমে এলো অমাবস্যা, যখন ছোঁয়া বলল এটা ফেক স্ট্যাটাস। তবুও রকি ছোঁয়ার কাছে কিছু প্রকাশ করেনি, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল কেটে দেয়। ছোঁয়ার ছোট চাচি জায়েদা বেগম একা একা নিচের রুমে বসে আছেন আর ভাবছেন ছোঁয়ার কথা। ছোঁয়াকে দেখলেই কেমন জানি আপন আপন লাগে ওনার। বাড়ির অন্য কোনো ছোট সদস্যদের জন্য এমন অনুভূতি হয়নি কখনো, যা ছোঁয়ার জন্য হয়। ছোঁয়ার মা সেলিনা পারভিন জায়েদা বেগমের রুমে প্রবেশ করতে করতে বলে, কড়া করে চা করে এনেছি। বিকালে এ বাড়ি একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ সবাই ঘুমায়। কিন্তু তুমি কখনো ঘুমাও না, আর আমারও আজ ঘুম উড়ে গেল কোথাও জানি, তাই একটু বিরক্ত করতে আসলাম তোমাকে। আরে আপা, বিরক্ত করবেন কেন? আপনি এসে তো ভালোই করেছেন। বিকালের এই সময়টা ভীষণ বিষাক্তভাবে কাটে আমার, সব সময় একা একা। জানেন আপা, আমি এতক্ষণ ছোঁয়ার কথাই ভাবছিলাম। আচ্ছা, কি ভাবছিলে? ভাবছিলাম আমার একটা ছেলে থাকলে ছোঁয়া মাকে বউ করে আমার কাছে রেখে দিতাম। জানেন আপা, আপনার ছোট দেবতা আমাকে বলছিল ছোঁয়াকে কাগজে কলমে আমরা নিয়ে নিলে ভালো হতো। মেয়েটার প্রতি আপনার ছোট দেবরেরও ভীষণ দুর্বলতা আছে আপা। উনি সবসময় ছোঁয়ার কথায় মগ্ন থাকেন। রাতেও ঘুমাতে ঘুমাতে ছোঁয়ার নাম জপে মাঝে মাঝে। কথাটা শুনতে আধার চেয়ে গেলেন সেলিনা পারভিনের মুখে। বুকের মাঝে যেন অজানা ভয়ে এসে হুট করে বাসা বেঁধেছে। মুখটা মলিন হয়ে এসেছে। অদ্ভুত রকম কষ্ট উকি দিয়েছে বুক পাজরে। সেলিনা পারভিনের এমন অবস্থা দেখে জায়েদা বেগম জিজ্ঞেস করলেন, ভাবি আপনার কি শরীর খারাপ করছে? না বোন, বিকালে ঘুমাই তো রোজ। আজ হঠাৎ ঘুম না হয় এমন লাগতেছে। চিন্তা করিও না, রাতে ঘুমালে ঠিক হয়ে যাবে। তুমি চা খেয়ে বলো কেমন হয়েছে। সেলিনা পারভিন খুব স্বাভাবিকভাবেই বলেন কথাগুলো, কিন্তু জায়েদা বেগমের কেমন জানি একটুখানি সন্দেহ হলো সেলিনা পারভিনের আচরণে। তবুও দুজনের মনের অস্পষ্ট কথা দুজনই আড়াল করে হাসাহাসি করে সময়টা পার করে দেন। খাবার টেবিলে লিলি দৃষ্টি যায় ছোঁয়ার হাতে। হাতটা কেমন যেন নীলচে হয়ে আছে। লিলি জিজ্ঞেস করতেই ছোঁয়া কাচুমাচু করা শুরু করে। শুভ্র বসে আছে গম্ভীর হয়ে। লিলির কথা শুনে সবাই জিজ্ঞেস করে একে একে। জায়েদা বেগম আর সেলিনা পারভিন তো প্রায় কান্নাই করে ফেলে। এসব দেখে বেলাল মির্জার আঞ্জুমা খাতুন মুখ বাঁকায়। ছোঁয়া কোনো রকম কথা কাটিয়ে দ্রুত খেয়ে রুমে চলে যায়। ছোঁয়া খাটে আতশোয়া হয়ে শুয়ে ফোন হাতে নিয়ে ডাটা অন করে ফেসবুকে গিয়ে রিলেশন স্ট্যাটাস দেয়। তারপর কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে বাঁকা হেসে ফোন রেখে ঘুমিয়ে যায়। ছোঁয়ার ছোট চাচা জীবন মির্জা আর জায়েদা বেগম বসে বসে ছোঁয়াকে নিয়ে কথা বলছেন। জীবন মির্জা একটু গলা খাকারি দিয়ে বলেন, ছোঁয়াকে নিয়ে খুব চিন্তা হয় আমার। মেয়েটা সবার সাথে থেকেও যেন ভীষণ একা। চঞ্চল হলেও মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো সে কারো সাথে শেয়ার করে না। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে মেয়েটাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায়। এক টুকরো প্রকৃত সুখ মেঘ থেকে ছিনিয়ে এনে দিই মেয়েটার হাতে। কিন্তু আমার হাত যে শিকল দিয়ে বাঁধা। মেয়েটা যে আমার বড় ভাইয়ের মেয়ে। হুম, ঠিক বলেছ তুমি। ছোঁয়া যদি আমার নিজের মেয়ে হতো, তবে সত্যি সত্যি ওকে নিয়ে হারিয়ে যেতাম দূর অজানায়। এমন পরিবারের ছায়াও ছোঁয়ার ওপর পড়তে দিতাম না, যে পরিবারে এক সদস্যকে এক এক চোখে দেখে। এভাবে কথা বলতে বলতে দুজনে কেঁদে দেয়। কিন্তু দুজনের মনের অবস্থা দুই রকম। এই পরিবারের অনেক কঠিন সত্যি যে জায়েদা বেগমের অজানা এখনো। মাঝরাতে হঠাৎ ছোঁয়া ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে। এক জগ পানি ছোঁয়ার মুখ থেকে সারা শরীরে বৃষ্টির মতো বয়ে গেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ছোঁয়া। হালকা হালকা শীত পড়ছে ইদানিং। এমন গায়ে কাটা দেওয়ার মতো শীতে এক জগ ঠান্ডা পানিতে ছোঁয়া ভিজে চুপচুপে হয়ে গেছে। চোখ উল্টিয়ে সামনে তাকাতে পুরুষালী অবয়ব কাউকে দেখতে পেয়ে তাকে চিনতে মোটেও ভুল করেনি ছোঁয়া। ছোঁয়ার আগে দুঃখে ফুঁসতে ফুঁসতে দ্রুত উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়।
সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ছোঁয়া শুভ্রর চোখ দেখে যেন ভয়ে কেঁপে ওঠে, আবার রাগও হচ্ছে শুভ্রর এমন অসভ্যতার জন্য। ছোঁয়ার গায়ের নীল টি শার্টটা ভিজে লেপ্টে রয়েছে শরীরের সাথে। ছোঁয়ার খুব শীত শীত লাগছে, তাই সে কাবার্ড খুলে একটা খয়েরি রঙের টি শার্ট আর কালো রঙের প্লাজো বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতেই শুভ্র ছোঁয়ার হাত টান দিয়ে কাপড়গুলো মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠে বলে, সাহস হলো কি করে তোর? অন্য ছেলের সাথে রিলেশনে যাস? বড্ড বেড়ে গেছিস তুই, তাই না? এই কারণে ওইদিন ছেলেটা এভাবে তোর হাত ধরেছিল। বুঝতে পারছিস সব এবার? আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে, নাকি রুম ডেটও গিয়েছিস তোরা? আমি তো একটু ছুলেই তেলে বেগুনে জ্বলে উঠিস। কোথায় কোথায় টাচ করেছে ছেলেটা বল তো শুনি? নাকি বিয়ের আগে বাসর সেরে ফেলেছিস? শুভ্রর কথা শেষ হতে না হতেই ছোঁয়া গায়ে সব শক্তি দিয়ে থাপ্পড় লাগিয়ে দেয় ওকে। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে যায় শুভ্র। অগ্নি দৃষ্টিতে ছোঁয়াকে যেন সে গিলে খাবে। ছোঁয়া নিজেও ভীষণ অবাক। ক্ষোভের চোটে ছোঁয়া নিজেকে কন্ট্রোল করতে পারেনি আর। আপনি খারাপ সেটা জানতাম, কিন্তু এতটা জঘন্য তা জানতাম না। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম একসময়, কিন্তু এখন আপনার প্রতি কিংবা আপনাদের ঘরের বউয়ের খানদানি বালার প্রতি কোনো লোভ নেই আমার। কিভাবে পারলেন আপনি আমার চরিত্রে এত বড় দাগ লাগাতে? ছি! ও, এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম। ছেলেটাকে খুব আপন করে নিয়েছিস না? কয়দিন হয়েছে এই সম্পর্কের? আপনাকে বলা প্রয়োজন মনে করি না। কে আপনি, হ্যাঁ? ভুলে যাবেন না আপনি আমার জ্যাঠাতো ভাই, নিজের ভাই ন। ও, ঠিক বলেছিস। 1 মাসের মধ্যে আমি বিয়ে করে দেখিয়ে দিব তোকে। তুই পারলে আমিও পারি। কথাটা বলে হন হন করে ব্যালকনি দিয়ে বেরিয়ে গেল শুভ্র। ছোঁয়া ধপাস করে বসে পড়ল নিচে। শুভ্র যে সামান্য ব্যাপার নিয়ে এত খারাপ কথা বলবে ওর চরিত্র নিয়ে, তা ছোঁয়ার কল্পনার বাহিরে ছিল। কিভাবে পারল শুভ্র এমন বাজে ইঙ্গিতে কথা বলতে? ঘৃণায় গা ঘিন ঘিন করছে ছোঁয়ার। শুভ্র চাইলে দরজা দিয়েও যেতে পারত, কিন্তু রাগে ক্ষোভে শেষ যেখান দিয়ে আসছে সেখান দিয়ে চলে যায়। ছোঁয়া ভাবতে পারছে না শুভ্র ব্যালকনির দরজা বারবার কিভাবে খুলে ফেলে। সব চিন্তা বাদ দিয়ে ছোঁয়া কাপড় চেঞ্জ করে আসে, কিন্তু বিছানা ভিজে যাওয়ায় সে আর বিছানায় না শুয়ে নিচে বিছানা করে সেখানে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শুভ্র রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় শাওয়ারের নিচে। হঠাৎ কেন জানি শুভ্রর বুকটা ভীষণ খালি খালি লাগছে। অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে। শুভ্র বুঝতে পারছে না হঠাৎ হঠাৎ কি হয়ে যায় ওর। কেন সে এমন অদ্ভুত আচরণ করে ফেলে ছোঁয়ার সাথে? তবে কি শুভ্র সত্যিই কিছু অনুভব করে ছোঁয়ার জন্য? এসব ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ফেলে শুভ্র। শীতল হাওয়া বয়ে চলেছে ছোঁয়ার প্রাণ জুড়ে। নিজের রুমে চুপটি মেরে মন খারাপ করে বসে আছে ছোঁয়া। শুভ্রর এমন অবস্থার জন্য মনে মনে নিজেকেই দায়ী করছে সে। পুরো রুম জুড়ে পায়চারি করছে। 2 হাতকে একটার সাথে আরেকটা মলামলি করছে শুধু। কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে ছোঁয়ার। বুকের ভেতর কেমন অজানা ছটফট করছে শুধু। ছোঁয়ার ইচ্ছে করছে এক ছুটে শুভ্রর রুমে ছুটে যেতে, কিন্তু আবার ইগো বাধা দেয়। শুভ্র যে রাতে ওর চরিত্র নিয়ে বাজে কথা বলছে, তা মনে পড়ে যাচ্ছে ওর। শুভ্র ছোঁয়া দুজনেরই জেদ সমান সমান, কেউই কারো থেকে কম নয়। পিট পিট করে চোখ খুলে শুভ্র। পুরো পরিবার শুভ্রর রুমে উপস্থিত, শুধু ছোঁয়া ছাড়া। কিন্তু শুভ্রর চোখ যে শুধু ছোঁয়াকেই খুঁজে চলেছে। শুভ্রর অশান্ত মনটা যেন কিছুতেই শান্ত হচ্ছে না। শুভ্রর জ্ঞান ফিরতে ওর মা নাজমা বেগম ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মহিলাটার মনটা বড্ড নরম, অল্পতেই উনি ভেঙে পড়েন। মায়ের এমন আহ্লাদি কান্না দেখে শুভ্র একটু বিরক্ত হয়। কেন জানি নিজের মায়ের সাথে শুভ্রর একটা দূরত্ব আছে ছোটবেলা থেকে। জেদ শব্দটা বড্ড ভয়ানক। আর সেই জেদের বসে শুভ্র সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুতই সে বিয়ে করবে। আর এই জেদের কারণেই হয়তো আপন মায়ের সাথে তার এতটা দূরত্ব। প্রেশার লো হয়ে এবং ঠান্ডা পানিতে প্রায় কয়েক ঘন্টা ভিজার কারণে জ্ঞান হারায় শুভ্র। ডাক্তার বলেছে কিছু একটা নিয়ে ভীষণ চিন্তা করছে শুভ্র, অনেক দিন ধরে, তাই এমন অবস্থা। সবাই খেয়াল করে শুভ্রর মুখটা মলিন হয়ে আছে, ঠোঁটগুলো শুকনো, কপালে গোটা গোটা ব্রণ, চোখের নিচে হালকা কালি। ফর্সা চেহারায় হালকা কালি যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। শুভ্রর মা বারংবার জিজ্ঞেস করেই যাচ্ছে কি নিয়ে সে এত চিন্তা করছে, কিন্তু মায়ের কথাকে মোটো পাত্তা দিচ্ছে না শুভ্র। তারপর সবাই সেটা খেয়াল করে একে একে।
সবাই জিজ্ঞেস করতে থাকে, তবুও শুভ্র চুপ থাকে। যখন বেলাল মির্জা একটু উঁচু গলায় জিজ্ঞেস করলেন, তখন শুভ্র গলা খাকারি দিয়ে বলে, বিয়ে করতে চাই আমি। সবাই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। হাঁ হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। পিনপতন নীরবতা বয়ে গিয়েছে পুরো রুম জুড়ে। দরজার বাহিরে দাঁড়িয়ে কথাটি শুনে ফেলেছে ছোঁয়া। এক দৌড়ে ছাদে চলে যায় সে। পাঁজর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে যেন। ছোঁয়া বুঝে উঠতে পারছে না, শুভ্র বিয়ে করলে ওর কেন এত কষ্ট লাগছে। ও তো কখনোই শুভ্রকে ভালোবাসেনি। ওর আকর্ষণ তো ছিল শুধুমাত্র খানদানি বালাজোড়া। তবুও কেন কষ্ট হচ্ছে? হয়তো বালাজোড়া অন্য কারো আয়ত্তে চলে যাবে বলে। কিভাবে সহ্য করবে ওর প্রিয় জিনিস অন্য কারো হাতে সাজাবে সেটা? এসব ভাবতে ভাবতেই কান্নার বেগ যেন বেড়ে যায় ছোঁয়ার। হঠাৎ কারো হাত ছোঁয়ার কাঁধ স্পর্শ করতে চমকে ওঠে ছোঁয়া। পাশ ফিরে দেখে লিলি দাঁড়িয়ে আছে মুখটা মলিন করে। ছোঁয়া চোখের জল মুছে নিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক হয়ে লিলিকে বলে, চল, কলেজে দেরি হয়ে যাবে। আর 10 দিন পর থেকে পরীক্ষা। কথাটা বলেই ছোঁয়া পা বাড়ায় রুমে যেতে। কিন্তু লিলির কথা কর্ণকুহর হতেই যেন আপনা আপনি ছোঁয়ার পা থেমে যায়। লিলি খুব স্বাভাবিক কণ্ঠেই বলে, কি হলো বল? খুব ভালোবাসিস আমার ভাইয়াটাকে, তাই না? ছোঁয়া একটা রহস্যময় হাসি দেয়। তারপর পেছন থেকে লিলিকে জড়িয়ে ধরে বলে, এতটাই দুর্বল নয় যে এই ছোঁয়া কোনো ছেলের জন্য নিজের চোখের জল নষ্ট করবে। আমি কেঁদেছি, আম্মু আমাকে একটা কসম দিয়েছে সেটার জন্য। কসম? কিসের কসম দিয়েছে মেজো চাচিম্মু তোকে? ওই যে, তোদের বংশের খানদানি বালা আমি ছুলে যা অপবিত্র হয়ে যায়, তাই বালাজোড়া আমি যেন না ছুঁই। আর সেটাই কসম করিয়েছে আম্মু আমায়। এভাবে বলছিস কেন ছোঁয়া? তুইও তো এই বংশেরই মেয়ে। একটু নরম কণ্ঠে মন খারাপ করে বলে লিলি। ছোঁয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, এই ঘরের কে মনে করে সেটা বলতো? দাদি আর বড় আব্বু তো কখনোই আমাকে সে অনুভূতি দেয়নি যে আমি ওই বংশের অংশ। জানিস, মাঝে মাঝে খুব অভিমান হয় আমার। আজ থেকে ছোঁয়ার পরীক্ষা শুরু। বাকি সব চিন্তা বাদ দিয়ে ছোঁয়া পড়ালেখা নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্র ছোঁয়ার সামনে বসে থাকলে দাঁড়িয়ে থাকলো। ছোঁয়া চোখ তুলে শুভ্রর দিকে তাকায় না। আর এতেই যেন শুভ্রের বুকটা ছারখার হয়ে যায়। একদিন বিকালে ছোঁয়া ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ছিল। তখনই ছাদে প্রবেশ করে শুভ্র। শুভ্র প্রায়ই অনেকক্ষণ ছোঁয়ার কাছাকাছি যে দাঁড়িয়ে থাকলো, ছোঁয়া সামান্য ভ্রুক্ষেপও করেনি। ছোঁয়া এমন ভাব ধরেছিল যেন সে শুভ্রর উপস্থিতি মোটেও টের পায়নি। সেদিন সারা রাত শুভ্রর আর ঘুম হয়নি। আর মাত্র 5টা আছে ছোঁয়ার পরীক্ষা। শুভ্রর মামাতো বোনের সাথে শুভ্রর বিয়ে ঠিক হয়েছে। ছোটবেলা থেকে শুভ্রর মামাতো বোন টিয়া শুভ্রকে পছন্দ করত। টিয়ারও পরীক্ষা চলছে, তাই আপাতত শুধু কথাবার্তা বলে রেখে দিয়েছে। শুভ্র দাদার বাড়ি চট্টগ্রাম হলেও শুভ্র নানার বাড়ি ঢাকা। তাই পরীক্ষা শেষে টিয়ারা পুরো পরিবার চট্টগ্রামে চলে আসবে এবং টিয়া শুভ্রর বিয়ে পর্যন্ত থাকবেন সবাই। আজ ছোঁয়া খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছে পরীক্ষার হলে যাওয়ার জন্য। কলেজ গিয়ে ছোঁয়ার কিছু কাজ আছে বলে, তাই সে লিলিকে বলেছে আজ শুভ্রর সাথে যেতে ওকে। লিলিও আর কিছু বলল না। শুভ্র লিলিকে ড্রপ করে দিয়ে গাড়ি স্টার্ট দিবে, তখনই লক্ষ্য করে কিছুটা দূরে ছোঁয়া রকির সাথে হেসে হেসে কথা বলছে। আবার কিছুক্ষণ পর পর হাসতে হাসতে ছোঁয়া রকির বুকে হাত ছুঁয়ে দিচ্ছে। এসব দেখে শুভ্রর ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। শুভ্র আর সময় নষ্ট না করে চলে যায় সেখান থেকে। শুভ্র চলে গেলেই ছোঁয়া সেদিকে আর চোখে চেয়ে একটা বাঁকা হাসি দেয়। লিলি কলেজের সদর দরজায় প্রবেশ করতেই একটা পুরুষালী শরীরের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেল। কিন্তু ছেলেটা সোজা খাম্বার মতো দাঁড়িয়ে আছে। চোখে সানগ্লাসটা একটু ঠিক করে ছেলেটা হাত বাড়িয়ে দেয় লিলির দিকে। লিলি তখনও হাঁ হয়ে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। হঠাৎ কোথা থেকে ছোঁয়া দৌড়ে এসে লিলিকে নিচে থেকে তুলে দাঁড় করিয়ে ছেলেটাকে বকতে শুরু করে দিল। এই যে মিস্টার, আপনি কি অন্ধ? চোখে দেখেন না? চোখ তো 4টা লাগিয়ে রেখেছেন, তবুও কি চোখের সামনে এত বড় মানুষটাকে লক্ষ্য করতে পারেননি? এখন এভাবে হাঁ হয়ে আছেন কেন? দেখতে তো একদম ছেঁচড়া লাগতেছে। তাও এত অ্যাটিটিউড কিসের, হ্যাঁ? দেখ বেটা, ব্যাটকায় চাই রইছে। এই যে আপনি কি বোবা?
কেমনটা লাগে, কোনো রেসপন্সই করে না। এই লিলি চল তো, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এটা বলে চলে গেল ছোঁয়া আর লিলি। লিলিকে ছোঁয়া যেন এক প্রকার টেনে টেনেই নিয়ে গেল। লিলি তবু বারংবার পেছন ফিরে দেখে গিয়েছে সেই সুদর্শন পুরুষকে, যতক্ষণ দৃষ্টির সীমানায় ছিল। ছোঁয়ার কপালে যেন বিরক্তির রেখা। ছোঁয়া লিলি চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাদেরকে। আলিফ আহমেদ নামের ছেলেটা যেন বিরক্ত হলো ওদের চলে যাওয়াতে। আলিফ এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল। ছোঁয়ার কথাগুলোর কর্ণকুহর হলেও চোখ জোড়া আটকে গিয়েছিল সেই রমণীর মাঝে, যাকে দেখে হৃদস্পন্দনটা ধুকপুক করে উঠেছিল কয়েক মুহূর্ত আগে। ঘোর কাটতে নিজের বোকামির জন্য কিছুটা লজ্জা পায় আলিফ। মুচকি এসে মাথার চুলে হাত বুলাতে থাকে, আর মুখে হালকা শব্দ উচ্চারণ করে, অদ্ভুত সুন্দর মেয়ে তুমি। ব্রণ মুখেও বড্ড বেশি মায়াবী লাগছে তোমায়। যদি তুমি আমার হও, তবে অন্য কোনো রমণী আলিফের দৃষ্টির সীমানাতেও প্রবেশ করবে না, কথা দিলাম। অদ্ভুত মায়ায় জড়িয়ে গেলে মায়াবিনী। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট আছে। লিলি আর ছোঁয়ার সিট একই কক্ষে পড়ল। তাদের সিট একটু দূরে দূরে পড়েছে। আলিফ ক্লাসে প্রবেশ করতেই ছোঁয়ার চোখ যেন বড় বড় হয়ে যায়। মুখে বিরক্তি নিয়ে ছোঁয়া এগিয়ে যায় আলিফের দিকে। তারপর যা নয় তা বলতে শুরু করে, ওকে, সাথে রাগে ফুঁসছ। ক্লাসে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। লিলি দৌড়ে যায় ছোঁয়ার দিকে। পুরো ক্লাস যেন থমকে গেছে। শুভ্রর কোনো হুঁশ নেই। এলোমেলো ভাবে খুব দ্রুত গতিতে গাড়ি নিয়ে ছুটে চলেছে সে। বারংবার শুভ্রর চোখে ভেসে উঠছে ছোঁয়ার রকি সেই সুখময় মুহূর্তটা। জলে দু চোখ ভরে গেল শুভ্রর। শুভ্র গাড়ির গতি বাড়িয়ে দিল আরো। শুভ্র জানে না ওর গন্তব্য। এক মনে চলছে গাড়ি। শুভ্র হয়তো এখনো বুঝতে পারছে না ছোঁয়ার বুকের সবটা জুড়ে মিশে গিয়েছে। সামনে একটা বড় ট্রাক ধেয়ে আসছে, কিন্তু এসব কিছুই শুভ্রর ধ্যানে নেই। শুভ্র চোখে শুধু ছোঁয়া আর রকির দৃশ্য আনাগোনা করছে। এই দৃশ্যে শুভ্রর কেন এতটা খারাপ লাগছে তা এখনো শুভ্র পুরোপুরি বুঝতে পারেনি। অপরদিকে ট্রাক চালকও মদ খেয়ে একেবারে হুঁশিন। ভাগ্যটা অদ্ভুত। কার জীবন ঘড়ির টিকটিক শব্দ কবে থেমে যাবে তা কেউই টের পায় না আগে থেকে। ভালোবাসা সত্যিই নিষ্ঠুর। সঠিক সময় ভালোবাসার মানুষকে খাঁচায় বন্দি না করলে উড়ে যেতে সময় লাগে না। চারদিকে লোকজনের ভিড় জমে গিয়েছে। অ্যাম্বুলেন্সও ডাকা হয়ে গেছে। পুরো রাস্তা রক্তে মাখামাখি। কাক ডেকে চলেছে আপন মনে, যেন এক নিঃশ্বাসে। চারপাশে লোকজনের সমাগম। ট্রাকের চাপে শুভ্রর গাড়ি পুরো থেতলা হয়ে গিয়েছে। ট্রাকও উল্টে পড়ে রয়েছে। শুভ্রকে আর ট্রাক চালককে আলাদা আলাদা অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্স চলছে খুব দ্রুত গতিতে। শুভ্র আর ট্রাক চালক দুজনের অবস্থায় ভীষণ খারাপ। হাসপাতালে নিয়ে গিয়ে দুজনকে একসাথে আইসিইউতে ঢুকানো হলো। ততক্ষণে বেলাল মির্জা, নাজমা বেগম, মান্নান মির্জা হাসপাতালে পৌঁছে গিয়েছে। নাজমা বেগম তো হাসপাতালে এসে ছেলের এহেন অবস্থা দেখে দুবার জ্ঞান হারিয়ে ফেলেছে। চিকিৎসা চলতেছে শুভ্র আর ট্রাক চালকের। আরে মহা মুশকিল তো। আপনি আমাদের পিছু নিতে নিতে এখান অব্দি চলে এসেছেন। বলতে হবে খুব সাংঘাতিক লোক আপনি। কিন্তু আমিও ছোঁয়া মির্জা। আমার সাথে লাগলে হার নিশ্চিত। এখনই পরীক্ষা শুরু হবে। যান বলছে এখান থেকে। স্যার এসে পড়বে। ছোঁয়া খুব ভাব নিয়ে কথাগুলো বলছে। আলিফের মুখে মুচকি হাসি স্পষ্ট ফুটে উঠেছে, আর তা দেখে ছোঁয়ার গা জ্বলে যাচ্ছে। লিলি ছোঁয়ার হাত একটু চেপে ধরে চোখ রাঙায়। ছোঁয়া পাত্তা না দিয়ে সেদিকে জিহবা দিয়ে ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। লিলি মুখে লজ্জায় না আলিফের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলে, ছোঁয়ার পক্ষ থেকে আমি সরি বলছি ভাইয়া। প্লিজ কিছু মনে করবেন না। আসলে সকালে আমারই ভুল ছিল। আমি যদি একটু সাবধানে চলাফেরা করতাম, তবে ওভাবে ধাক্কা লেগে পড়ে যেতাম না। আর ছোঁয়াও আপনাকে দোষারোপ করতে পারতো না। যাই হোক, আমার বোনের পক্ষ থেকে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি। আলিফ এখনো তার মায়াবিনীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। লিলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে। লিলি যে সাহস হচ্ছে না আর আলিফের দিকে তাকিয়ে থাকার। প্রথম দেখায় লিলির আলিফকে ভালো লাগতে শুরু করে, আর আলিফও তার মায়াবিনীর মায়ে আটকা পড়েছে। ছোঁয়া এক হাতে লিলির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোরা তো আদিক্ষেতা দেখে সত্যিই গা জ্বলে যাচ্ছে আমার। দোষ এই মিস্টারের ছিল। তুই কেন সরি বলবি? এই বোবা তো সরি বলা দূরের কথা, একটা কথাও বের করেনি মুখ থেকে এখনো পর্যন্ত। চল আমরা নিজের জায়গায় গিয়ে বসি। স্যার এখনই চলে আসবেন।
ছোঁয়া কথাটা বলে নিজের সিটে যাওয়ার জন্য পেছন ঘুরে পা বাড়াতে একজন পিয়ন এসে আলিফকে বলে, আলিফ স্যার নিন আপনার কক্ষের সব আসবাবপত্র। এই কথা বলেই সব টেবিলের ওপর রেখে চলে যান পিয়ন। আলিফের দিকে ফিরে ছোঁয়া লিলি ভয়ে একটা ঢোক গিলে। আলিফ ওদের অবস্থা বুঝতে পেরে চাপা হেসে কঠিন স্বরে বলে, সবাই নিজের সিটে গিয়ে বসো, সময় হয়ে এসেছে, শুরু হবে এখন পরীক্ষা। ছোঁয়া ভেবাচেকা খেয়ে যায়। বোকার মতো গিয়ে নিজের সিটে বসে যায় ছোঁয়া। হঠাৎ ছোঁয়ার মনে কেমন জানি অদ্ভুত রকমের অনুভূতি শুরু হয়েছে। মনে হচ্ছে বারংবার শুভ্র ভালো নেই, কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে সব ভাবনা ঝেড়ে ফেলে দেয় ছোঁয়া। বিকালে বাড়ি ফিরতেই ছোঁয়ার কর্ণগুহর হয় শুভ্রর অ্যাক্সিডেন্টের কথা। ছোঁয়ার মনে হচ্ছে ও যেন কানে ভুল শুনেছে, তাই সানিয়া দুই বাহু ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারংবার জিজ্ঞেস করে। কিন্তু সানিয়া বারবার একই কথা বলায় ছোঁয়া শব্দ করে কেঁদে ফেলে সানিয়াকে জড়িয়ে ধরে। সানিয়া ছোঁয়ার বোন সোহার সাথে একই ক্লাসে পড়ে। দশম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়ছে দুজন। সানিয়া বেশ বুদ্ধিমতী একটা মেয়ে। সে অনেক কৌশলে ছোঁয়াকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তবুও সে ব্যর্থ হলো। সোয়া এসে ছোঁয়াকে এভাবে কাঁদতে দেখে সেও জড়িয়ে ধরলো সোয়াকে। সানিয়া কিছুটা মুখ ভার করে চলে গেল সেখান থেকে। তারও বুকটা খা খা করছে, বেশ শুভ্র রেহেন অবস্থার জন্য। সানিয়ার টিনেজার বয়সের একমাত্র ক্রাশ শুভ্র, কিন্তু এটা সানিয়ার অন্তর ছাড়া আর কেউই জানে না। কারণ সানিয়া খুব গম্ভীর একটা মেয়ে। সে কখনো মনের গোপনীয় কথা কারো সাথে শেয়ার করে না। সোয়া নিজেকে সামলিয়ে ছোঁয়াকে খাটে বসিয়ে বলে, আপু তুই একটু শান্ত হ প্লিজ, শুভ্র ভাইয়ের কিছুই হবে না দেখিস, চিকিৎসা তো চলছে, তুই বরং কান্না না করে দোয়া কর ভাইয়ের জন্য। এইটুকু কথা বলি সোহা ঠোঁট কামড়ে কান্না আটকাতে থাকে। ছোঁয়া চোখের জল মুছে ওয়াশরুমে চলে যায়। উদ্দেশ্য অজু করে নামাজ পড়বে। ছোঁয়া মোটেও দুর্বল নয়, সে যথেষ্ট স্ট্রং মেয়ে। শুধু পরিবারের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে নেয়, যার অর্থ সে নিজেই বোঝে না। হয়তো পরিবারকে একটু বেশি ভালোবাসে বলে প্রতিবাদ করতে পারে না। সোহা একটা ঢোক গিলে নিজের রুমে চলে যায়। ছোঁয়া নামাজে বসে মলিন মুখে মাগরিবের নামাজ শেষ করে, আবার ৮ রাকাত নফল নামাজ পড়ে নেয় শুভ্র সুস্থতার জন্য। হে আল্লাহ, আমি জানি না আমার কেন এত খারাপ লাগছে শুভ্র ভাইয়ার জন্য। তবে আমার মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাসগুলো আটকে আটকে যাচ্ছে। বুকটা শূন্য শূন্য লাগছে হুট করে। হৃৎপিণ্ডটা ছারখার হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমার এই অশান্ত মনটাকে শান্ত করে দাও। সুস্থ করে দাও আমার শুভ্র ভাইয়াকে। আমি পারছি না আর, আল্লাহ রহম করো। মোনাজাতে কথাগুলো বিড়বিড় করতে করতে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। আলিফ আহমেদ নিজের রুমে বসে আছে, চোখ জোড়া জানালা ভেদ করে কাঁচা রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে কত শত মানুষের চলাফেরা। এত মানুষের মধ্যেও আলিফের দৃষ্টি খুঁজে চলেছে তার মায়াবিনীকে। কিছুই যেন আর ভালো লাগছে না তার। মধ্যবিত্ত পরিবারের ছেলে আলিফ। তাদের একটা ৩ রুমের ঘর আছে। আর ছোঁয়া লিলির বাসা রাজপ্রাসাদের থেকে কম যায় না। এটা মনে হতে সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে সে। ওদের দুজনকে দেখার পর থেকে আলিফের খুব বেশি ভালো লেগে যায় তার মায়াবিনীকে। আর তাই সে মুহূর্তেই সব খোঁজখবর নিয়ে ফেলে তার একটা বন্ধুকে দিয়ে। আলিফের পরিবারে ওর মা আর এক বোন ছাড়া আর কেউ নেই। আলিফের ছোট বোনের জন্মের ১০ বছর পরে ওদের বাবা মারা যায়। আর তারপর থেকে আলিফ পড়ালেখার সাথে সাথে এই সংসারটাকে আগলে রেখেছে খুব যত্নে। আলিফের বোন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আলিফের কাঁধে এখনো অনেক দায়িত্ব। এটা মনে পড়তেই সে তার হৃদস্পন্দনের ধুকপুক বন্ধ করার জন্য ছটফট করতে থাকে। কেন মায়াবিনী এভাবে তুমি সামনে আসলে আমার? কেন করে দিলে সবটা এলোমেলো? আমি যে নিঃস্ব হব তুমিই না। কেন এতটা মায়া তোমার মুখশ্রী জুড়ে? মনটা যে বড্ড অবাধ্য। লিলি ভাইয়ের দুর্ঘটনার কথা শোনার পরপরই দ্রুত হাসপাতালে চলে যায়। বড্ড বেশি ভালোবাসে কিনা ভাইকে। আপাতত অন্য সবকিছু লিলির ভাবনার বাইরে। বেলাল মির্জা, নাজমা বেগম আর লিলি আইসিইউর বাহিরে দাঁড়িয়ে আছে। সবার মনটা অশান্ত হয়ে আছে ভীষণ। মান্নান মির্জা একটু দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে।
ওনার যে সাহস হচ্ছে না ভাই ভাবি আর ভাতিজিকে সান্ত্বনা দেওয়ার। উনি নিজেই ভেতর থেকে ভেঙে পড়েছেন খুব। ছোঁয়ার নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারছে না। এলোমেলো চুলে সে তার মায়ের কাছে ছুটে যায়। আঞ্জুমা খাতুনের রুমের সামনে দিয়ে যেতেই ছোঁয়া খেয়াল করে তার দাদি শব্দ করে কাঁদছেন আর আল্লাহকে ডাকছেন। ছোঁয়ার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। সেলিনা পারভিন আর জায়েদা বেগম হল রুমে বসেছিলেন সোফায়। ছোঁয়া দৌড়ে গিয়ে ওর মায়ের কোলে ঢলে পড়ে বলেন, আম্মু, আমি হাসপাতালে যাব, প্লিজ আমাকে না করো না তোমরা। আমি আর স্থির হয়ে এখানে বসে থাকতে পারছি না। বড় আব্বু যা বলে মুখ বুজে শুয়ে নিব, কিছুই বলবো না। তবু একটু শুভ্র ভাইকে দেখা তৃষ্ণাটা মিটাতে চাই আমি। আম্মু, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি মানছি শুভ্র ভাই আর আমার সম্পর্কটা একটু অন্যরকম, কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই শুভ্র ভাইয়ার কোনো ক্ষতি চাইনি। মেয়ের এমন আহাজারিতে জায়েদা বেগম আর সেলিনা পারভিন হু হু করে কেঁদে দিলেন। তারপর সেলিনা পারভিন অনেক কষ্টে ছোঁয়াকে বুঝিয়ে লিলিকে কল দেয় কথা বলার জন্য। লিলি কল রিসিভ করে চাপা কান্নায় ভেঙে পড়েন। লিলি কাঁদছে এটা বুঝতে পেরে ছোঁয়ার বুকটা দুমড়ে মুচড়ে যায়। ছোঁয়া কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, শুভ্র ভাই কেমন কেমন আছে লিলি? ভালো নেই আমার ভাইটা ছোঁয়া। তুই জানিস ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে ভাইয়ার অবস্থা খুব সিরিয়াস। অন্য হাসপাতাল থেকে বড় ডাক্তার আনা হয়েছে। ট্রাক চালকের অবস্থা মোটামুটি বলেছেন, কিন্তু ভাইয়ার অবস্থা খুবই খারাপ। ডাক্তার আরো বলেছেন, ভাইয়া আর ট্রাক চালক যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত, কারণ তারা নাকি নেশা জাতীয় দ্রব্য পান করে ড্রাইভ করছিল। ছোঁয়া, এই ছোঁয়া, আমার ভাইটা বাঁচবে তো? অতিরিক্ত নেশা পান করার কারণে ট্রাক চালকের ক্ষতি বেশি হয়েছে, তাই শুভ্র কোনো মতে বেঁচে গেল। ট্রাক চালককে বাঁচাতে পারেনি ডাক্তাররা অনেক চেষ্টা করেও। পরীক্ষা করে জানা গেছে ট্রাক চালক প্রায়ই অনেক বছর ধরে নেশা করতে করতে ভেতরে ক্যান্সার হওয়ার ভাব চলে আসছিল। ট্রাক চালকের বউ আর 5 বছরের বাচ্চাটার কান্নায় লিলিও কেঁদে ফেলে। তবুও কিছুটা স্বার্থপর হয়ে চলে গেল সেই কেবিনে যেখানে শুভ্রকে নিয়ে যাওয়া হয়েছে। শুভ্রর মা তো এখনো কেঁদেই যাচ্ছে। লিলি বাসায় কল করে বলে শুভ্রর অপারেশন সাকসেস, শুভ্রকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা শোনা মাত্রই ছোঁয়া আবারও নামাজে দাঁড়িয়ে যায়। এবারের কান্নাটা সুখের। রাত এখন 10টা ছুঁইছে। ছোঁয়া বসে আছে নামাজ শেষ করে। মনটা বেশি ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে এই মুহূর্তে। ছোঁয়ার ভীষণ ইচ্ছে করছে শুভ্রকে দু চোখ ভরে একবার দেখতে, কিন্তু তা তো সম্ভব না। ছোঁয়ার যে হাসপাতালে যাওয়ার অধিকার নেই। বেলাল মির্জা না চাইলে ছোঁয়া কখনোই হাসপাতালে যাওয়ার সাহস পাবে না। কিন্তু শুভ্রকে দেখার যে তৃষ্ণা খুব। তবে কি ছোঁয়া ভালোবেসে ফেলেছে শুভ্রকে? নিজের মনের কাছে নিজেই বারংবার প্রশ্ন করে বসে ছোঁয়া, কিন্তু উত্তর পায় না কখনো। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে ছোঁয়া বিছানায় গা এলিয়ে দেয়। শুভ্রর জ্ঞান ফিরতে সে দেখতে পেল নাজমা বেগম বেলাল মির্জা সোফায় বসে আছে আর লিলি জানালার কাছে দাঁড়িয়ে আছে। শুভ্র চোখ বুলিয়ে পুরো রুম একবার পর্যবেক্ষণ করে নিল, কিন্তু যাকে খুঁজলো তাকে পেল না দৃষ্টির সীমানায়। বুকটা ভার হয়ে আসলো শুভ্রর। ইচ্ছে করছে চোখ দুটো আবারও বুজে নিতে, তাও চিরকালের জন্য। ভালোবাসার মানুষের পাশে যে অন্য কাউকে সহ্য করা ভীষণ যন্ত্রণার। খুব নীরবেই শুভ্রের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। শরীরটা যেন হালকা কাঁপছে। শুভ্রর মাথায় বেশি আঘাত পেয়েছে, হাত পায়েও বেশ লেগেছে। সুস্থ হতে 1 মাস কিংবা তার বেশিও সময় লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছেন। লিলি শুভ্রর দিকে তাকাতে ওর জ্ঞান ফিরেছে দেখে খুশিতে গদগদ হয়ে দেয় এক চিৎকার। বেলাল মির্জা আর নাজমা বেগমও ছুটে আসেন শুভ্রর কাছে। এমন মুহূর্তেও নাজমা বেগমের কষ্ট সব ন্যাকামি মনে হচ্ছে শুভ্রর। খুব ধীরে একটু সময় নিয়ে শুভ্র লিলিকে বলে, মা যেন এখনই চলে যায় এখান থেকে, নয়তো সে নিজেকে কষ্ট দিবে আরো। যেন অসহায় হয়ে যায় এসব শুনে নাজমা বেগম। তবুও ছেলের ভালোর জন্য নীরবে বেরিয়ে যান কেবিন থেকে। বেলাল মির্জা মান্নান মির্জাকে কল দেয়। উনি একটু কাজে নিচে গিয়েছিলেন। মান্নান মির্জা এসে শুভ্রকে একটুখানি দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, নাজমা বেগমকে সাথে নিয়ে। গাড়ি চলছে ধীর গতিতে। চোখের জল যেন বাধা মানছেন না নাজমা বেগমের। ভাবি, আর কত কাঁদবেন? অসুস্থ হয়ে যাবেন যে।
আমাদের শুভ্র সম্পূর্ণ সুস্থ আছে এখন। চিন্তার কোনো কারণ নেই আর। মান্নান ভাই, আমার ছেলেটা কি কখনোই স্বাভাবিক হবে না আর আমার সাথে? ওর সাথে কি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম আমি? আমি তো ওর ভালোই চেয়েছিলাম। কিন্তু ওর ভালো চাওয়াটা যে এতটা ভয়ংকর হয়ে উঠবে, তা তো জানা ছিল না আমার। কথাগুলো বলে আরো বেশি কান্না করতে থাকেন নাজমা বেগম। মান্নান মির্জা চুপ হয়ে আছে মলিন মুখ করে। নাজমা বেগমকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা ওনার জানা নেই। মায়ের মন খুবই দুর্বল যে। পরের দিন সেলিনা পারভীন হাসপাতালে এসে লিলিকে বাসায় পাঠিয়ে দেয়। আগামীকাল আবার পরীক্ষা আছে লিলির, তাই বড় মাকে দেখে শুভ্র যেন স্বস্তি পেল কিছুটা। যদি সেলিনা পারভীন না এসে নাজমা বেগম আসতেন, তবে দম বন্ধ হয়ে আসতো শুভ্রর। লিলি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়া পড়ার টেবিলে বসে আছে মনমরা হয়ে। কিছুই পড়তে পারছে না ছোঁয়া। মনটা বারবার বলছে এক নজর শুভ্রকে দেখব। মনের সাথে যুদ্ধ করে ছোঁয়া চোখ মুখ খিচে বসে আছে বই সামনে নিয়ে। ভালোবাসার মানুষকে দেখার তৃষ্ণাটাই অন্যরকম হয়, যা হয়তো ছোঁয়া বুঝতে পারছে না এখনো। পেছন থেকে লিলি এসে জড়িয়ে ধরতেই হঠাৎ ভড়কে যায় ছোঁয়া। লিলিকে দেখে সব লজ্জা শরম ভুলে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে শুভ্রর কথা। লিলি কিছুটা মুচকি এসে বলে, নিজেই দেখে নাও নিজের প্রিয়তমকে। কথাটা বলতে বলতেই লিলি ওর ফোনটা এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। শুভ্রর অনেকগুলো ছবি প্লাস ভিডিও করেছে লিলি। কিছুতে শুভ্র ঘুমন্ত, আর কিছুতে জাগ্রত। ছোঁয়া ছবি ভিডিওগুলো দেখে দেখে অশ্রু চোখে মৃদু হাসছে। লিলি মুগ্ধ নয়নে দেখছে ছোঁয়াকে। খানিক পর হালকা কেশে লিলি বলল, তবুও কি বলবি তুই আমার ভাইকে ভালোবাসিস না? কথাটা ছোঁয়ার কর্ণকুহর হতেই ছোঁয়া লিলিকে ফোনটা দিয়ে চলে যায় সেখান থেকে। লিলি মুচকি হাসে। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। শুভ্রাজ হাসপাতাল থেকে ফিরছে। শুভ্রকে আবারও নতুন গাড়ি করে বাসায় আনা হচ্ছে। বেলাল মির্জা ছেলের জন্য আবারও নতুন গাড়ি কিনেছে একটা। কথায় বলে, টাকা থাকলে খরচ করতে গায়ে লাগে না, এমনই বেলাল মির্জা। শুভ্র চুপচাপ বসে প্রকৃতি দেখছে। মনটা ভীষণ ছটফট করছে ছোঁয়াকে একটা নজর দেখার জন্য। হাসপাতালে সবাই গেছে শুভ্রকে দেখতে, শুধুমাত্র ছোঁয়া ছাড়া। যদিও ছোঁয়াকে লিলি ভিডিও কলে দেখিয়েছে শুভ্রকে কয়েকবার, কিন্তু শুভ্রর কাছে সব অজানা। লিলি বলতে চাইল ছোঁয়া প্রমিস নিয়েছে লিলির থেকে এই কথা যেন কেউ না জানে। শুভ্রর হবু স্ত্রী টিয়াও গেছে কয়েকবার। পরীক্ষা শেষ হতেই টিয়ারা সবাই চলে এসেছে চট্টগ্রাম। আজকেও টিয়া আনতে গিয়েছে শুভ্রকে। ছোঁয়ার ওপর বেশ রাগ আর অভিমান জমে গিয়েছে শুভ্রর। টিয়া ঢাকা থেকে আসতে পারলে ছোঁয়া কেন যেতে পারেনি, এই একটাই প্রশ্ন শুভ্রর হৃদয়ে আঁচড় কাটছে। এই মুহূর্তে টিয়া ওর পাশের সিটে বসে থাকলো, ভাবনাতে শুধু ছোঁয়ার আসা যাওয়া। গাড়ি এসে থামলো মির্জা বাড়ির সামনে। গেট দিয়ে গাড়ি প্রবেশ করতেই সবাই এসে ঘরের সদর দরজায় ভিড় করে ফেলেছে। টিয়া গাড়ি থেকে নেমে শুভ্রর হাত ধরে ওকে গাড়ি থেকে নামায়। সবার মুখে চিকচিক করছে খুশি। শুভ্র সবার দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সবাই উপস্থিত থাকলো ছোঁয়া যে নেই উপস্থিত। অথচ শুভ্র জানেই না যে ছোঁয়া ছাদ থেকে দেখছে ওকে। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। শুভ্র কিছু কিছু সুস্থ হয়েছে এখন, তবে এখনো একটু একটু খুঁড়িয়ে হাঁটে। এতদিন হয়ে গেল ছোঁয়া এখনো শুভ্র রুমে আসেনি। শুভ্র আর থাকতে পারলো না এবার। ছোঁয়া গোসল করছে, এই ফাঁকে শুভ্র ছোঁয়ার রুমে এসে ওর বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। শুভ্রর কানে পানির শব্দ ভেসে আসছে। এতেই যেন কেমন শান্তি শান্তি লাগছে শুভ্রর। টিয়া মাঝে মাঝে খুব ঘনিষ্ঠ হতে চায় শুভ্রর সাথে, কিন্তু শুভ্র বারবার এড়িয়ে যায়। এতে টিয়ার বেশ রাগ হয়। তবুও টিয়া নিজেকে কন্ট্রোল করে রেখেছে সুন্দরভাবে বিয়েটা হয়ে যাওয়ার জন্য। কথা হয়েছে শুভ্র সম্পূর্ণ সুস্থ হলেই টিয়া শুভ্রর বিয়ের কথাবার্তা হবে। কিন্তু এতদিন অপেক্ষা করতে পারছে না টিয়া। টিয়া ঢাকা শহরের মেয়ে, খুব টাইট পিট জামা পরিধান করে টিয়া, যা শুভ্রর ভীষণ অপছন্দ। টিয়া চট্টগ্রাম আসার পর থেকে টপস জিন্স ছাড়া বাদ দিল সালোয়ার কামিজের সাথে ওড়না রাখে না গায়ে। এতেই শুভ্রর রাগ হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। শুধু কয়েকবার বলেছে যেন ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়, বাসায় বড়রা আছে। টিয়া কখনোই শুভ্রর এই কথায় পাত্তা দেয়নি।
তাই শুভ্র নিজের মতোই থাকে। টিয়াকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয় না তেমন। ছোঁয়া গোসল সেরে একটা কালো টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মোছায় ব্যস্ত। শুভ্রকে খেয়াল করেনি ছোঁয়া। গুনগুন করে গানও ধরেছে চুল মুছতে মুছতে। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে। বলো কবে ছুটি দিবে? এখন, এই মুহূর্তে। ছোঁয়াকে আর কোনো শব্দ উচ্চারণ করতে না দিয়ে শুভ্র ছোঁয়ার পেছনে এসে বলে কথাটি। ছোঁয়া চমকে যায় হঠাৎ শুভ্রর কণ্ঠ শুনে। দ্রুত চুল মোছা টাওয়ালটা দিয়ে নিজেকে ঢেকে নেয় ছোঁয়া কোনো মতে। এই কয়দিনে দুজন একবারও মুখোমুখি হয়নি। শুভ্রও তেমন রুম থেকে বের হয়নি। আয়নায় নিজের পেছনে শুভ্রকে দেখে চোখ জোড়া জলে ভিজে উঠেছে ছোঁয়ার। কান্নাটা গলায় আটকে দিয়ে নিজেকে কন্ট্রোল করে ছোঁয়া বলে ওঠে, শুভ্র ভাই, আপনি এখানে? কেউ তো আর আমায় দেখতে যাবে না, তাই আমি আসলাম। আমার তো আর কারো মতো এত জেদ নেই। জেদ না থাকলে অ্যাক্সিডেন্টটা কেন হলো? তা তো হওয়ার ছিল, তাই হয়েছে। জানা আছে আমার। আচ্ছা, এবার নিজের রুমে যান। আমি চেঞ্জ করব। তো কর। আমি কি জড়িয়ে ধরে রেখেছি তোকে? টিয়াপু, তুমি? ছোঁয়া কথাটা বলতেই পিছু ফিরে তাকায় শুভ্র। শুভ্র দেখে ওর পেছনে কেউ নেই। ছোঁয়া যে ওকে বোকা বানিয়েছে এটা বুঝতে পেরে বেশ রেগে যায় শুভ্র। রাগী চক্ষুতে ছোঁয়ার দিকে এগিয়ে যায় শুভ্র। একটা শুকনো ঢোক গিলে ছোঁয়া বলে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলি তুই ছোঁয়া। শুভ্র ভাই, প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। আর কখনো হবে না এমন। ঠিক আছে, ছেড়ে দিব। আগে বল, আজ থেকে আবারও আগের মতো তুমি করে বলবি। নয়তো চুল যেমন কাটতে বাধ্য করেছিলাম তেমন ভাবে হাতটাও ভেঙে গুড়িয়ে দিব। শুভ্র ছোঁয়ার হাত মুচড়ে ধরে রেখেছে। ব্যথায় কান্না করে ফেলে ছোঁয়া। তবুও শুভ্রর মনে একটুও মায় হয় না। পরে আর কোনো পথ না পেয়ে ছোঁয়া শুভ্রর শর্তটা মেনে নেয়। তারপর শুভ্র ছোঁয়ার হাতটা ছেড়ে হন হন করে হেঁটে নিজের রুমে চলে যায়। আড়াল থেকে টিয়া সব শুনে ফেলে। রাগে ফুঁসছে টিয়া। টিয়া আগে থেকেই বুঝতো শুভ্র যে ছোঁয়াকে ভালোবাসে। এখন সেটা সন্দেহ থেকে সত্যি হয়ে গেল টিয়ার কাছে। বুঝতে পারছে না শুধু ছোঁয়া, শুভ্র, তাদের মনের অস্পষ্ট ভালোবাসাটা। টিয়া শুভ্র আর ছোঁয়াকে কিছু না বলে সোজা বেলাল মির্জার কাছে গিয়ে বলে, আঙ্কেল, কিছু কথা আছে আপনার সাথে। নাজমা বেগমও উপস্থিত আছেন। নিজের বোনের মেয়েকে বউ হিসেবে পাবে বলে বেশ আনন্দিত নাজমা বেগম। যদি বোনের মেয়ে পারে শুভ্রর মনের রাগগুলোকে কিছুটা হলেও কমাতে। বেলাল মির্জা হাতের কাগজটা রেখে একটু গলা খাকারি দিয়ে বলেন, বলো মা, কি বলবে? আঙ্কেল, আমি চাই 1 সপ্তাহের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক। নয়তো বেশি দেরি করতে গেলে হয়তো চিরদিনের জন্য হারাতে হবে শুভ্রকে। আমি পারবো না শুভ্রকে অন্যের সাথে দেখতে। তাই প্লিজ, তুমি দ্রুত এই বিয়ের ব্যবস্থা করো। কেন মামুনি, হঠাৎ করে কি হলো? কি বলছিস এসব তুই? নাজমা বেগম কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নগুলো করেন। জানো ফুফি, তোমাদের ওই ছোঁয়া আমার শুভ্রর দিকে নজর দিয়েছে। আমার ভয় হচ্ছে ফুফি। ছোঁয়া যদি আমার শুভ্রকে আমার থেকে ছিনিয়ে নেয়, তবে আমি যে শেষ হয়ে যাব। যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমি শুভ্রকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি অসংখ্য। মির্জা বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে, শুধু ছোঁয়া ছাড়া। শুভ্র টিয়ার বিয়ের তারিখ ঠিক করা হবে। ছোঁয়ার একটু ইচ্ছে করছে না সবার সামনে গিয়ে নিজেকে আরো বেশি করে অপমানিত করার। তাই সে ছাদে গিয়ে ফুল গাছের চর্চা করছে। বুকে একরাশ শূন্যতা নিয়ে ফুল বাগানের যত্নে ব্যস্ত ছোঁয়া। আজ থেকে ঠিক 7 দিন পর শুভ্র টিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। শুভ্র সবাইকে বলে কথা আগানোর জন্য, তারপর ছাদের দিকে পা বাড়ায়। টিয়া শুভ্রর পেছনে যেতে চাইলেও লিলি টিয়াকে আটকে দেয়। লিলিও চায় ছোঁয়ার ভালোবাসা প্লাস স্বপ্ন যেন পূর্ণতা পায়। শুভ্র ছাদে গিয়ে দেখে ছোঁয়া একটা গোলাপকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গালে কান্না জলের ছাপ স্পষ্ট। ধুক করে উঠল শুভ্রর বুকটা হুট করে। তবুও জোর করে মুখে হাসির রেখা টেনে ছোঁয়ার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, নে, মিষ্টিমুখ কর মধুবালা। আজ থেকে গুনে গুনে ঠিক 7 দিন পর অষ্টম দিনের দিন আমার বিয়ের তারিখ দেওয়া হয়েছে। বলেছিলাম না, খুব দ্রুত বিয়ে করে দেখাবো তোকে। একবার জেদ ধরলে এই শুভ্র কখনোই হারে না।
শুভ্রর কণ্ঠস্বর পেয়ে ছোঁয়া চোখ মেলে তাকায়। শুভ্রর চোখে খুশি চিকচিক করছে। শুভ্রর হাতে একটা চকলেট। ছোঁয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি শুভ্র ভাই। খুব অপমান বোধ হচ্ছে ছোঁয়ার। বালাগুলো শেষ পর্যন্ত অন্যের হতে চলেছে, এটা ভাবতেই ছোঁয়ার চোখে জল টলমল করে। শুভ্রর মুখে উচ্চারণ হওয়া প্রতিটি শব্দ যেন ছোঁয়ার হৃৎপিণ্ডটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ছোঁয়াকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র ছোঁয়ার খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, একটা সময় তো অন্যের চকলেট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতি, এখন কি হয়েছে? মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভেঙেছে আমার মনটা, খুব বাজেভাবে ভেঙেছে। কোন দিন ভেঙেছে জানো? যেদিন তুমি আমার সাদের চুলগুলো কেটে কোমর থেকে পিঠে তুলে দিয়েছো। আর সেদিনই আমি নিজের সাথে ওয়াদা করেছি, যতদিন না আমার চুল আগের মতো কোমর ছুবে, ততদিন আমি চকলেট খাবো না। চকলেটের সাথে চুলের সম্পর্কের কি আবার? মাথার তার কি ছিঁড়ে গেছে সব তোর? না শুভ্র ভাই, আমার মাথার সব তার ঠিক আছে। আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস চারটা, তার মধ্যে একটা চুল আর একটা চকোলেট। তাই চুলের জন্য চকোলেটটাকেও ত্যাগ করেছি। ওহ, তো বালাজোড়া কার জন্য ত্যাগ করেছিস? আর তো 4 নাম্বার পছন্দ রকি, তাই না? ছোঁয়া এবার মাথা নিচু করে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। এক হাতে ফোন আর অন্য হাতে গায়ের ওড়না মুঠ করে ধরে রেখেছে। সেলিনা পারভীনের দেওয়া কসম রক্ষা করার জন্য যে ছোঁয়া বালাজোড়া ত্যাগ করেছে, সেটা সে শুভ্রকে জানতে দিতে চায় না। ছোঁয়া মলিন চেহারায় অন্তরিক্ষের দিকে তাকিয়ে ভাবে, আমার চতুর্থ পছন্দ যে তুমি শুধু। শুভ্র ভাই, কিভাবে বলি তোমায়? বড় আব্বু যে আমায় পছন্দ করেন না। আর তুমিও তো কখনো ভালো করে একটা শব্দ উচ্চারণ করনি আমার সাথে। তাহলে আমি কিভাবে বুঝবো আমার প্রতি তোমার ভালোবাসা আছে বিন্দু মাত্র? আমি যে আর পারছি না শুভ্র ভাই। খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখ লুকিয়ে হৃদয়ে জমিয়ে রাখা সব কথা শেয়ার করি তোমার সাথে। ছোঁয়াকে আনমনা হয়ে থাকতে দেখে শুভ্র চুপ হয়ে যায়। শুভ্রর মনেও যে ব্যথার প্রচন্ড ঢেউ খেলা করছে। হঠাৎ শুভ্র চোখ যায় ছোঁয়ার বাম হাতের দিকে। সকালে শুভ্র ছোঁয়ার হাতের যে স্থানে চেপে ধরেছিল, সেখানে কিছুটা লাল আর কিছুটা কালো হয়ে আছে। শুভ্রর এখন বেশ আফসোস হচ্ছে। এমনটা না করলেও পারত সে, কিন্তু রাগ কন্ট্রোল করতে যে সে পারে না। নিজের সব অস্পষ্ট কষ্ট যত্ন করে লুকিয়ে রেখে শুভ্র বলে, ব্যথার ওষুধ খেয়েছিস? ছোঁয়া হঠাৎ শুভ্রর এমন কথার অর্থ বুঝতে না পেরে অবাক করার দৃষ্টিতে তাকায় তার দিকে। শুভ্র ছোঁয়ার হাতটা ধরে উঁচু করে ওর চোখের সামনে ধরে বলে, হাতে দাগ যেহেতু পড়েছে, ব্যথাও হবে নিশ্চয়ই। ছোঁয়া কিছু বলতে যাবে তখনই ওর ফোনে কল আসে রকির। রকির নামটা স্ক্রিনে ভাসতে দেখে শুভ্রর বুকের ভেতর যেন মুচড়ে ওঠে। রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না টিয়ার আগমনে। চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে শুভ্র। ছোঁয়া টিয়ার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, এক্সকিউজ মি। এটা বলে কল রিসিভ করে ছোঁয়া নিজে রুমের দিকে পা বাড়ায়। প্লিজ রকি, যখন তখন কল করিস না, আমার ভালো লাগে না। একটা কথা বলতে চাই তোকে ছোঁয়া, প্লিজ ফিরিয়ে দিস না আমায়। খুব ভয় করছে তুই ফিরিয়ে দিবি ভেবে, তাই এতগুলো বছর তোকে এই কথাটা বলার সাহস পাইনি আমি। কিন্তু আর যে পারছি না আমি। দেখ রকি, তুই কি বলবি সেটা আমি জানি। তানহা আমায় সব বলেছে। তুই কি জানিস তানহা তোকে কতটা ভালোবাসে? শুধু তোর জন্য তানহা রাত জেগে নিজের অ্যাসাইনমেন্ট না করে তোর অ্যাসাইনমেন্ট করত। কিন্তু তুই কখনো তা জানার চেষ্টাও করিসনি, কারণ তোর ভাবনাতে ছিলাম শুধু আমি। অথচ আমার মনে পড়ছে না আমি নিজের ক্ষতি করে কখনো তোর উপকার করেছি কিনা। তুই যেমন বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমাকে বলতে পারিসনি এতদিন, ঠিক তেমনই তানহাও একই কারণে হৃদয়ে লুকানো কথাগুলো তোকে বলতে পারছে না। তুই ওকে প্রপোজ কর, খুব সুখী হবি তোরা দেখিস। কিন্তু ছোঁয়া, আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আর আমার সবটা জুড়ে রয়েছে অন্য কারো বসবাস। ভুলে যা আমায়। পারলে তানহার সাথে নতুন করে শুরু করিস জীবনের পথ চলা। আমার আর তোর ফেক রিলেশনশিপ স্ট্যাটাস দেখার পরই তানহা আমার সাথে সব শেয়ার করেছে। আমি এতদিন সুযোগের অভাবে বলতে পারিনি। ভালো থাকিস দোস্ত। আল্লাহ হাফেজ।
সাথে সাথে কথাগুলো বলে রকিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া কল কেটে দেয়। হৃদয়ে জমানো অস্পষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করতে হয় জানা নেই আমার। চোখ বন্ধ করলে যার চেহারা ভাসে, চোখ খুললেও তার অবয়ব জড়িয়ে ধরে আমায়। আর সে কেউ নয়, শুধুই তুমি মায়াবতী। শূন্য বুক তোমার ছোঁয়ায় পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। দিবে কি ধরা, বাসবে কি ভালো। লিলির ফোন ঠুং করে উঠতেই সে ফোন হাতে নিয়ে মেসেজটা পড়ে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ। কে করতে পারে তাকে এমন মেসেজ? ভাবতে থাকে বিছানায় গা এলিয়ে দিয়ে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।